11টা 10 মিনিটে কয়জন কাস্টমার আছে। তো আগোরার যে সেলস ম্যানেজার তারা যদি আগোরার কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চের যে ম্যানেজার তারা যদি জিজ্ঞেস করি যে সকাল 11টা 10-এ আপনাদের এখানে কয়জন কাস্টমার থাকে, সে কিন্তু একটা রাফ এস্টিমেট তোমাকে সঙ্গে সঙ্গে বলতে পারবে যে আজকে আপনার সাধারণত 11টা 10। তাহলে এখন দেখো সে কিন্তু তোমাকে আগে থেকেই বলতে পারতেছে নাম্বারটা কত, কিন্তু ঠিক এই মুহূর্তে কতজন আছে এটা কিন্তু কাউন্ট করার আগে সে তোমাকে শিওর হয়ে বলতে পারবে না। তো এই যে একটা এস্টিমেট সে তোমাদেরকে দিতেছে, এটা কিভাবে দিতেছে? সে তার অবজারভেশন থেকে দিতেছে। সে তার একটা রেগুলার কাস্টমারদের সংখ্যা সে যদি কাউন্ট করে থাকে সেখান থেকে সে তোমাদের বলতে পারবে। আচ্ছা, তারপরে ম্যাকবুকের এক্সাম্পল যেটা দিছিলাম, যে আমার ম্যাকবুকের দোকানে যে সেলসম্যান সে জানে যে দেরিতে 7টার উপরে ল্যাপটপ কখনোই বিক্রি হয় না, কোনোদিন একটাও বিক্রি হয় না, কোনোদিন একটা দুইটা তিনটা করে 7টা পর্যন্ত বিক্রি হয়। এখন দেখো তার কাছে যদি সেলস রেকর্ডটা থাকে সেখান থেকে একটা প্রবাবিলিটিও সে এস্টিমেট করতে পারবে যে আজকে একটা ল্যাপটপ বিক্রি হওয়ার প্রবাবিলিটি কত, আজকে 3টা ল্যাপটপ বিক্রি হওয়ার প্রবাবিলিটি কত। যেমন এটাকে আমরা এখানে গ্রাফিক্যালি দেখাইছি। তো এই যে এই ভেরিয়েবলটা, এটাকে যদি একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি যে আমার এই মানটা তো প্রত্যেকদিন ভ্যারি করতেছে। এই যে প্রত্যেক একটা সময় দোকানে কয়জন কাস্টমার আছে, অথবা পিজা হাটে আমার পিজা সার্ভ করতে কত সময় লাগতেছে, এই সময়টা কিন্তু ভ্যারি করতেছে, এই সংখ্যাটা কিন্তু ভ্যারি করতেছে, কাজে এটা একটা ভেরিয়েবল। কিন্তু আমাদের ওই কাউসার স্যার যে পড়েছিল সেই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে এখানে এই ভেরিয়েবলের পসিবল মানগুলোর সাথে একটা প্রবাবিলিটিও এখানে উল্লেখ করা থাকে, একটা প্রবাবিলিটিও আমরা জানি যে আমি সবগুলা মান তো জানি ইন অ্যাডভান্স, এবং সাথে একটা প্রবাবিলিটিও আমি জানি যে আজকে একটা পার্টিকুলার অবজারভেশন নেওয়ার সময় আমার এই অবজারভেশনটার জন্য প্রবাবিলিটিটা কত, এই মানটা আসার চান্সটা কত, এটা আমি আগে থেকে জানি। কিন্তু অবজারভেশনটা কমপ্লিট করার আগে আমি কখনোই বলতে পারি না যে আজকের এই অবজারভেশনে আমার মানটা কত আসবে। তো এই টাইপের যে ভেরিয়েবল গুলো এগুলাকে আমরা বলছিলাম গত ক্লাসে র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞা তোমাদেরকে যখন দেই তখন কিন্তু সাথে আমরা আবার উল্লেখ করছিলাম যে তোমার এটার সাথে নর্মাল ইউজুয়াল যে ভেরিয়েবল তার পার্থক্যটা কোথায়। পার্থক্য হলো যে আমাদের ইউজুয়াল ভেরিয়েবল যেটা, সেটা কোয়ালিটেটিভ হইতে পারে, কোয়ান্টিটেটিভ হইতে পারে, অর্থাৎ সংখ্যা নিতে পারে অথবা সংখ্যা ছাড়াও হইতে পারে। আহ, কিন্তু র্যান্ডম ভেরিয়েবলের বেলায় যেটা হবে, এটা অবশ্যই একটা নিউমেরিক্যালি ভ্যালুড ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের জন্য সবগুলা পসিবল মান তো আমরা জানি, এবং সেই সাথে তার করেসপন্ডিং প্রবাবিলিটি কত এটাও আমরা জানি। জাস্ট একটাই সমস্যা যে এই ভেরিয়েবলের মানগুলো আনসার্টেন, আমরা জানি না একটা নির্দিষ্ট অবজারভেশনের সময়, একটা অবজারভেশন নেওয়ার সময় মানটা কত আসবে এটা আমরা আগে থেকে বলতে পারি না, কিন্তু আমরা প্রবাবিলিটি থেকে বলতে পারি যে আজকে এটা আসার প্রবাবিলিটি বেশি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো এরপরে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করছিলাম। এই র্যান্ডম ভেরিয়েবল যদি শুধুমাত্র ডিসক্রিট কিছু মান নেয় তখন তাকে বলছিলাম আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর সে যদি একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে তখন তার আমরা বলছিলাম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এক্সাম্পল গুলো তোমরা অলরেডি দেখছো। তো নেক্সট স্টেপ আমার যেটা ছিল সেটা হলো গিয়া, আমরা এই র্যান্ডম ভেরিয়েবলের যে পসিবল মানগুলা এগুলা এবং তার করেসপন্ডিং যে প্রবাবিলিটি গুলো এগুলার যদি একটা টেবিল আকারে প্রকাশ করি, তাহলে আমরা যেই টেবিলটা পাই, আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাই, এটাকে আমরা বলছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের ওই যে প্রথমে যে ম্যাকবুকের এক্সাম্পলটা ছিল, 0টা ল্যাপটপ বিক্রি হবে তার প্রবাবিলিটি 0.1, এই যে আমি একটা সুন্দর বার ডায়াগ্রাম আঁকছি। একটা ল্যাপটপ বিক্রি হবে তার প্রবাবিলিটি কত, 0.07, আমি একটা বার দিয়ে দেখাইছি। দুইটার জন্য 0.17, এটা আমরা দেখেছি। তিনটার জন্য কয়টা, এই যে দেখো একটা গ্রাফিক্যালি আমি আমাদের টেবিলটাকে আমাদের রেজাল্টটাকে প্রকাশ করছি। এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা দেখতেছি যে আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলটার পসিবল মানগুলা কি কি এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি কি কি, এটা আমরা টেবিলও দেখাইতে পারি বা ফিগারও দেখাইতে পারি। এই যে দেখাইলাম এটি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা এখানে ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি যেগুলো সেটাকে প্রকাশ করছি, এই জন্য এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে এখন কাউসার স্যার যে পড়াছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার সাথে এটার পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমরা ভেরিয়েবলের সবগুলা পসিবল মান এবং তার করেসপন্ডিং নাম্বার অফ অবজারভেশনকে আমরা দেখাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে, আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা দেখাই তার সাথে করেসপন্ডিং যে প্রবাবিলিটিটা সেটাকে আমরা দেখাই আমাদের এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। সেকেন্ড হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে কোনো ভেরিয়েবলের জন্য হইতে পারে, কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সবসময় হবে শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের জন্য। এই দুটাই ছিল আমার মেন পার্থক্য। আচ্ছা, আহ এটাও তোমাদেরকে বলছিলাম। ওকে, এরপরে তোমাদেরকে যেটা করছি সেটা হচ্ছে তোমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফাইন করছিলাম। তো মনে করো একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটা যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়, এটার জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলছিলাম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন আমরা ডিফাইন করি তখন আমরা বলছিলাম কি এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে ডিফাইন করার জন্য আমরা নতুন একটা ফাংশন ডিক্লেয়ার করছিলাম, একটা ফাংশন আমরা বানিয়েছিলাম যেটাকে বলছিলাম, যেটাকে প্রকাশ করছিলাম এফএক্স দিয়ে, এবং এটাকে বলছিলাম প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। কেন প্রবাবিলিটি ম্যাচ ফাংশন? আমরা এখানে এই ফাংশনটাকে এমন ভাবে ডিফাইন করছি যে আমাদের এই যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স,
এটার মানগুলা হচ্ছে স্মল এক্স। এই স্মল এক্স গুলারে যদি আমরা এই ফাংশনটার মধ্যে বসাই, তাহলে সে আমাদের এই এক্স, এই ছোট এক্সটার জন্য আমার প্রবাবিলিটির মান কত এটা সে বের করতে পারে। এই জন্য আমরা এই এফএক্স কে বলছিলাম প্রবাবিলিটি ম্যাচ ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি ফাংশনও বলা হয়। তাহলে এর কাজটা কি? এর কাজটা হলো একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, এর মান হচ্ছে এর মানগুলো হচ্ছে স্মল এক্স, এই স্মল এক্স গুলো যদি এই ফাংশনে বসে তার জন্য করেসপন্ডিং প্রবাবিলিটি সে বের করতে পারে। আচ্ছা, এটার প্রপার্টি ছিল তিনটা, এগুলো আসছে আমাদের ওই আগের যে এক্সিওমেট্রিক অ্যাপ্রোচে প্রবাবিলিটি তিনটা এক্সিওম ছিল সেখান থেকেই আসছে, যে একটা পার্টিকুলার মানের জন্য এই এফএক্স যেটা, এফএক্স কি করতেছে এই এক্স এর জন্য একটা প্রবাবিলিটি মান বের করতেছে, এবং আমরা বলতেছি যে এই এফএক্স এর মানটা অবশ্যই নন নেগেটিভ, এটা কখনোই কোনো নেগেটিভ মান নেবে না। এটা এদের জিরো হইতে পারবে অথবা জিরো বড় হবে, কিন্তু কখনোই এটা নেগেটিভ হইতে পারবে না। নাম্বার টু ছিল কি, যে আমরা আমাদের এই প্রবাবিলিটি যেগুলো আছে, এই এফএক্স যেগুলো আছে, এগুলোর যদি আমি আমার এক্স এর পুরো রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে আমার মানটা আসবে ওয়ান। এটা কই থেকে আসছে? আমরা আগে পড়ছিলাম যে আমাদের স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটির মান হচ্ছে ওয়ান। এখানেও সেম কথাটাই বলছি যে আমাদের এখানে আমাদের এক্স এর সবগুলা মানের জন্য এই এফএক্স এর যে মানগুলো আছে সবগুলো যোগ করলে আমরা মানটা পাবো ওয়ান। আর তিন নাম্বারটা হচ্ছে আমরা আমাদের এই ফাংশনটারই আবার ডিফাইন করছি, যে আমরা এই ফাংশনের মধ্যে এক্স এর একটা পার্টিকুলার মান রে যদি বসাই, করেসপন্ডিং প্রবাবিলিটি সে বের করবে। এটাই হচ্ছে আমার এই ফাংশনটার কাজ। আচ্ছা, এই ডেফিনেশনটা দেওয়ার পরে তোমরা একটা ম্যাথ, তোমরা বোধহয় দুইটা ম্যাথ করছিলা। আমরা কি করছিলাম, আমাদের চেক করতে বলছিল যে এই ফাংশনগুলো প্রবাবিলিটি ফাংশন কিনা আমাদের চেক করতে বলছিল। আমরা কি করছিলাম, প্রথম ম্যাথটার জন্য কি করছিলাম বাবারা, আমরা এই ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 8, যেখানে এক্স এর মান হচ্ছে 0 1 2 3, চারটা মান সে নিতে পারতো। আমরা কি করছিলাম, আমরা ফাংশন অফ 0 বসাইছি, বসাই দেখছি মানটা কত, ফাংশন অফ 1 বসাইছি, বসায় মানটা কত, 2 3, সবগুলা মান বের করছি এবং করার পরে সবগুলা মান যোগ করে দেখছিলাম মানটা 1 আসে কিনা। তো আমরা দেখছিলাম যে আমাদের মানটা 1 আসা পড়ে, কিন্তু যখন নাকি 0 বসে তখন মানটা ছিল নেগেটিভ। তা আমরা আগেই বলছি যে আমাদের প্রবাবিলিটির মান কখনো নেগেটিভ হতে পারবে না প্রথম প্রপার্টি অনুযায়ী। কাজে আমরা বলছিলাম যে না, আমাদের এই ফাংশন অফ এক্সটা একটা প্রবাবিলিটি ফাংশন না। এরপরে সেকেন্ড যে ফাংশনটা ছিল, এটা বাবারা তোমাদের আমি বাসায় ট্রাই করতে বলছিলাম, কেউ করছো বাবারা? জি স্যার। ভেরি গুড, তোমার এটা আসছে মা? স্যার এটা এটাও প্রবাবিলিটি ফাংশন না, এখানে হচ্ছে 5/8 আসে। 5/8 আসে, মানে এটা 1 আসেনি, কাজে এটাও প্রবাবিলিটি ফাংশন না। ভেরি গুড, জি স্যার। ভেরি গুড। আচ্ছা, বাকিরা বাবারা তোমরা যারা করো নাই একটু প্র্যাকটিসটা কইরা ফেলো, সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক, একবার কইরা ফেলো মাথায় থাকবে, নাহলে পরে অনেক বছর, এক বছর পরে পরীক্ষা যখন হবে কিছুই মনে থাকবে না। একটু কইরা ফেলো বাবারা। আচ্ছা, এরপরে তোমাদেরকে পড়েছিলাম কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে অনেক জটিল কথা বলছি, কিন্তু এখানে ফাংশনটা কিন্তু খুব সিম্পল একটা ফাংশন, এটাকে ক্যাপিটাল এফএক্স দিয়ে প্রকাশ করা হয়। এটার কাজ হলো এক্স এর যে মানগুলা আছে, এই যে স্মল এক্স, আমরা র্যান্ডম ভেরিয়েবলে প্রকাশ করি ক্যাপিটাল এক্স দিয়ে, আর মানগুলারে প্রকাশ করি স্মল এক্স দিয়ে। তা আমরা বলতেছি কি, যে এক্স এর একটা পার্টিকুলার মান তো মান পর্যন্ত প্রবাবিলিটি যে যোগফল, এটারই আমরা বলছিলাম কিউমুলেটিভ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। ফর এক্সাম্পল, আমরা যদি আবার ওই ম্যাকবুকের এক্সাম্পলটাতে যাই, ধরো এখানে কি আছে, এক্স এর মানগুলো কি আছে দেখো তো বাবারা, 0 আছে, 1 আছে, 2 আছে। তা আমি বললাম যে আজকে 2টা পর্যন্ত ল্যাপটপ বিক্রি হবে, তার প্রবাবিলিটি বের করো। তোমরা কি করবা, এই 0 এর প্রবাবিলিটি প্লাস 1 এর প্রবাবিলিটি প্লাস 2 এর প্রবাবিলিটি, এই যে তিনটা প্রবাবিলিটি যোগ করে ফেললা, এইটাই একটা কিউমুলেটিভ ফাংশন 2 পর্যন্ত। আমি আবার বলতেছি, এক্স এর একটা মান, একটা পার্টিকুলার মান পর্যন্ত প্রবাবিলিটি সামেশন কত, এটা বের করাই হচ্ছে আমার কিউমুলেটিভ ফাংশনের কাজ। ওকে, তো এটার জন্য আমরা তোমাদের আবার বলছিলাম যে এটার কিছু দুইটা কয়েকটা প্রপার্টিজ আছে। প্রপার্টিজ গুলো কি কি? প্রথম কথা হলো যে এটার কাজ হলো এক্স এর পার্টিকুলার একটা মান পর্যন্ত প্রবাবিলিটি মান বাইর করা। সেকেন্ড প্রপার্টি যেটা আমরা বলি, যে এটার যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে, এটার ফার্স্ট ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তোমরা জানো যে সব ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। এই ক্যাপিটাল এফ এক্স এর যদি ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে আমরা বলতেছি কি, যে আমাদের এটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ নেই, তাহলে আমরা আমাদের প্রবাবিলিটি ফাংশনটা পেয়ে যাব। আমি আবার বলতেছি, আমরা যদি আমাদের এই ক্যাপিটাল এফএক্স যেটা, এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ আমরা নেই, যদি নেই তাহলে আমরা আমাদের এই প্রবাবিলিটি ফাংশনটা পেয়ে যাব। তাহলে অল্টারনেটিভলি আমি এটাও বলতে পারি যে আমার এফএক্স টা যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো আমরা, আমরা আমাদের ক্যাপিটাল এফএক্স টা, আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে যাব। আচ্ছা, এরপর আরো দুইটা প্রপার্টি ছিল, সেগুলো কি কি, যে এই ক্যাপিটাল এক্স এফএক্স সবসময় একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন হবে, এটার মানটা খালি আস্তে আস্তে বাড়তেই থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ হলো গিয়ে আমরা বলতেছি কি, যে এটা হচ্ছে তোমার স্মল এফএক্স গুলোর যোগফল। তো আমরা বলছি যে বাবারা আমাদের স্মল এফএক্স সবসময় হচ্ছে নন নেগেটিভ, এটা কখনোই নেগেটিভ হতে পারবে না, সবসময় জিরো অথবা জিরো থেকে বড় হয়ে 1 পর্যন্ত যাবে। তাহলে আমরা যদি দুইটা পজিটিভ সংখ্যা যোগ করতে থাকি, কিছু পজিটিভ সংখ্যা যদি যোগ করতে থাকি, তাহলে কি এটা আস্তে আস্তে খালি বাড়তেই থাকবে না?
সেখান থেকে আমরা বলতেছি যে আমাদের এই ক্যাপিটাল এফএক্সটা একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। লাস্ট প্রপার্টিসটা হচ্ছে যে আমাদের র্যান্ডম ভেরিয়েবলের মানটা যত মাইনাস ইনফিনিটি দিকে টেন্ড করবে, আমার ক্যাপিটাল এফএক্স এর মানটা তত জিরোর দিকে যাবে, এবং আমার এই র্যান্ডম ভেরিয়েবলের মানটা যত পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, আমার এই ক্যাপিটাল এফএক্স এর মানটা তত ওয়ানের দিকে যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা ক্লাসে এই ম্যাথটা করছিলাম, একটা আনবায়াস কয়েনটা 3 বার টস করা হয়েছে। তো এখন আমাদের বলা হয়েছে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যার কাজ হচ্ছে কয়টা হেড আছে সেটাকে ডিফাইন করা। তো আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য স্যাম্পল স্পেস কি, হেড টেল কি, এগুলো ডিক্লেয়ার করছিলাম, করে স্যাম্পল স্পেস বানাইছিলাম। বানানোর পরে বলছিলাম যে এক্স এর মান হইতে পারে এই চারটা, 0 1 2 3। সেখান থেকে আমরা স্মল এফএক্স বাইর করছিলাম এবং ক্যাপিটাল এফএক্স বাইর করছিলাম। এই ম্যাথটা আমরা ক্লাসে সবাই একসাথে করছিলাম, সবাই পারছিল, কোনো সমস্যা হয়নি। ওকে, এরপরে তোমাদেরকে স্টেপ ফাংশনের একটা কথা বলছিলাম, যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার এক্স এর জন্য যে প্রবাবিলিটিগুলো সামেশন বের করা, যোগফলটা বের করা। তাহলে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যদি এক্স হয়, তার জন্য মনে করো সবগুলোর জন্যই মান হচ্ছে স্মল এফএক্স এর মান হচ্ছে 0.25, তাহলে জিরোর জন্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের মান হবে 0.25, ওয়ানে যে আবার 0.25 বেড়ে হয়ে যাবে 0.5, টুতে যে আরো 0.25 বেড়ে হয়ে যাবে 0.75, এবং ফাইনালি থ্রিতে এই তিনটা মানই সে নিতে পারে, তিনে যায় মানটা ওয়ান হবে, এবং এরপরে তুমি যেদিকেই যাও এটা ওয়ানই থাকবে, এটা ওয়ানের উপরে যাবে না, কারণ প্রবাবিলিটি কখনো ওয়ানের উপরে যায় না। সিমিলারলি জিরোর নিচেও যায় না, কাজে তুমি জিরোর নিচের দিকে মাইনাস ইনফিনিটির দিকে যতই যাও এটা জিরোই থাকবে, এটা নিচের দিকে আর চেঞ্জ হবে না। ওকে, তো এটার পরে তোমাদেরকে বলছিলাম যে আমরা যে এই যে ইয়া নিয়ে কাজ করছি, এই ডিসক্রিট ফাংশন নিয়ে, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছি। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বেলায় কি হয়েছে, আমরা এখানে প্রত্যেকটা মানের জন্য, আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটা মানের জন্য প্রবাবিলিটি পাইছি আমরা বার আকারে দেখাই দিছি। এখানে 0 থেকে 1 এর মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এখানে শুধু 0 হবে, 1 হবে, 2 হবে, ডিসক্রিট কিছু মান নেবে, দশমিক সে কখনোই নিতে পারে না। ভেরি গুড। নিতে যে পারে না, এখন কথা হলো কন্টিনিউয়াসের বেলায় তো সেটা হয় না। কন্টিনিউয়াসের বেলায় কি হয়, সে একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে, যখন কন্টিনিউয়াস ভেরিয়েবল আমরা ডিফাইন করছিলাম। তো আমরা বলছিলাম আইকিউ এর কথা, আইকিউ এর একটা এক্সাম্পল আমরা দিছিলাম, যে একজনের আইকিউ 40 থেকে 160-এর মধ্যে লাই করতে পারে। মনে করো কোন একটা আইকিউ স্কেল আমি চিন্তা করতেছি, তাহলে কি হবে, এই 40 থেকে 41-এর মধ্যেও তো ইনফিনিটি সংখ্যক পয়েন্ট থাকতে পারে, আমরা কি সবগুলা বারাইকা কিছু দেখাইতে পারবো? আমরা পারবো না। কাজে আমরা কি করছিলাম, আমরা বলছিলাম যে এই যে কার্ভটা, এই কার্ভের নিচেই আমার এই 40 থেকে 160-এর মধ্যে যতগুলা মান আছে সবগুলোর প্রবাবিলিটিকে আমরা এই কার্ভটার সাহায্যেই প্রকাশ করছি, এবং যেহেতু প্রকাশ করছি কাজে আমরা বলতেছি যে এই কার্ভের আন্ডারে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। অর্থাৎ আমরা যখন নাকি প্রবাবিলিটি বের করবো, আমরা কি করব, আমাদেরকে একটা প্রবাবিলিটি বের করতে বললে আমরা সেটার জন্য করেসপন্ডিং এরিয়াটা বাইর করব। এই এরিয়াটাই হচ্ছে আমার প্রবাবিলিটি। যদি আমি কথায় লিখি তাহলে সেটা কি হবে, এরিয়া ইকুইভ্যালেন্ট টু প্রবাবিলিটি, যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমার 1-এর সমান। কিলো, ও আচ্ছা, প্রবাবিলিটি এটা হচ্ছে আমার সবসময়, টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার 1। ভেরি গুড। তাহলে এখন বাবারা, আমরা যখন নাকি প্রবাবিলিটি বাইর করবো আমরা কি করব, তাহলে আমরা আমাদেরকে একটা এরিয়া বাইর করতে হবে। এখন এরিয়া বাইর করার জন্য কমন ফর্মুলা কি, এরিয়া সমান সমান কি আমরা জানি, একদম বাংলা ফর্মুলা যেটা, লেংথ ইনটু ওয়াইড। এটা হচ্ছে আমার একদম বাংলা ফর্মুলা, যেটা এরিয়া বাইর করার জন্য, ক্ষেত্রফল বাইর করার জন্য, যেটা হচ্ছে আমার এই প্রবাবিলিটির সমান। তাইলে এখন বাবার আমার একজন বলো তো, কারে বলা যায়, আহ কারে ধরা যায়, মিস্টার মোনাব্বির, তুমি আসো বাবা, মিস্টার জি মোনাব্বির। স্যার। ভেরি গুড। আজকে রাতে ভালো ঘুম হয়েছে বাবা? জি স্যার। কালকে বুঝছো এত দৌড়াদৌড়ি করছি, আমি কালকে রাতে শুয়েই ঘুমাই গেছি, এবং আমার এই ঘুম এখনো ভালো মতো কাটে নাই, বুঝছো। তোমাদের ক্লাস শেষ করে আমি আবার দৌড়াদৌড়ি শুরু করবো, আমি চিন্তা করতেছি কেমনে যাবো, এই মানে আজকে সারা শরীর একটা ঘুম ঘুম ভাব। তো বাবা তুমি আমার এখন কও, মিস্টার মোনাব্বির, এই যে আইকিউ স্কেলটা দেখতেছো, তোমার আইকিউ 120 হওয়ার প্রবাবিলিটি কত, কত বাবা? স্যার 120 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হলো, মানে যদি হচ্ছে শুধু একটা মানে পয়েন্ট চিন্তা করি তাহলে তো আমি এক্স্যাক্টলি, তোমার আইকিউ এক্স্যাক্টলি 120, এটার প্রবাবিলিটি কত, কত বাবা? বলো কত প্রবাবিলিটি, আমরা এই যে দেখাইলাম, বলো তো কত হবে তোমার? এখানে তো জিরো হবে, কারণ আমরা তো এখানে কোনো এরিয়া ডিফাইন করতে পারবো না এরিয়া 120-এর জন্য। ডিফাইন করতে পারবা না, কারণ আমার এরিয়ার জন্য আমার এখানে এই ওয়াইডটা হয়ে যাবে জিরো, যে কারণে তোমার আইকিউ 120 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে জিরো। আচ্ছা, এখন বাবা তুমি আমার কত, তোমার আইকিউ যদি একটু বাড়ায় দিই, 140 যদি বলি তোমার আইকিউ, তাহলে তোমার প্রবাবিলিটি কত হবে? স্যার সেমই তো হবে জিরো, কারণ এটার জন্য তো সেমই হবে, কারণ এটার জন্য কোনো এরিয়া আমরা বাইর করতে পারি না। যদি আমরা একটা লাইন আঁকি, আমি যদি একটা লাইন আঁকা যদি তোমাদের দেখাই, লাইন আঁকা কেমনে জানি, অ্যানোনেট দিয়ে আঁকে। এই যে মনে করো তোমারে বললাম যে তোমার আইকিউ 140, তার প্রবাবিলিটি বের করে, 140 একটা লাইন আছে, এই লাইনের তো খালি একটা লম্বা আছে, এই লেংথটা আছে, হোয়াইট বলে তো কিছু নাই।
ক্যালকুলাসের ভাষায় এই ওয়াইডটা হচ্ছে তোমার টেন্স টু জিরো, এখানে কোনো কিছু অস্তিত্ব নাই, কাজেই আমি তোমার জন্য তোমার আইকিউ যে 140 তার প্রবাবিলিটি হচ্ছে 0। আচ্ছা এখন যদি বাবা তোমার আমি বলি তোমার আইকিউ 100 থেকে 140 এর মধ্যে, তাহলে কি করবা? তখন স্যার হচ্ছে এই যে 100 থেকে 140-এর যে এরিয়াটা ওইটা বের করলে তো হচ্ছে প্রবাবিলিটি বের হয়ে যাবে। এক্স্যাক্টলি, তখন আমরা যদি এই এরিয়াটা বাইর করতে পারি, এটা হচ্ছে তোমার আইকিউ 100 থেকে 140 এর মধ্যে থাকার প্রবাবিলিটি। বাবারা তোমাদের বাকিদেরকে এটা মনে আছে? থ্যাংক ইউ মিস্টার মুনাব্বির। বাবারা তোমাদের বাকিদের কি মনে আছে এই কনসেপ্টগুলো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা আহ আন্ডু করে কেমনে? আন্ডু 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 আন্ডু। ওকে, শামা শামা রহমান না শ্যামা রহমান? শামা রহমান না শ্যামা রহমান, উচ্চারণটা কি? আচ্ছা, শামা রহমান না শ্যামা রহমান, নামটা এতক্ষণ দেখছি এখন দেখতেছি না, গেল কই? আচ্ছা বাকি রেখো, আমার এই শামা রহমান কি আব্বা না আম্মা? লেডিজ এন্ড জেন্টলম্যান, জি স্যার। এই শামা রহমান কি আব্বা না আম্মা? স্যার আপনার আম্মা। আমার আম্মা। আচ্ছা এই শামা রহমান আম্মা কি আছেন না গেছেন গা? আচ্ছা ওনার মাইকে বোধহয় সমস্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে বাবারা, তাহলে তোমাদেরকে যদি একটা পার্টিকুলার এরিয়ার জন্য এরিয়া বাইর করতে পারো, তার জন্য আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। যেমন এখানে 80 থেকে 120 হবে, তার জন্য এই এরিয়াটা বাইর করলে সেটা হবে আমার প্রবাবিলিটি। আচ্ছা এরপরে তোমাদেরকে গত ক্লাসে লাস্ট যেটা করছিলাম সেটা হচ্ছে তোমার এই কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফাইন করছিলাম, যে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলছিলাম কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে সংজ্ঞাটা আমি ফর্মালি লিখছি যে কারণে একটু অন্যরকম। এরপরে আমরা তার জন্য একটা ফাংশন ডিফাইন করছিলাম এফএক্স দিয়ে, এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যেটা নামই হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এবং তার জন্য এই তিনটা প্রপার্টিজ হোল্ড করে। তোমরা কালকে এই পর্যন্ত স্ক্রিনশট নিছিলা না বাবারা? এটি তো বোধহয় লাস্ট ছিল নাকি? জি স্যার। ভেরি গুড। এটা কি ব্যাখ্যা করছিলাম নাকি জাস্ট স্ক্রিনশট নিয়ে ক্লাস শেষ করে দিছিলাম? এটা স্যার লিখতে বলছিলেন আমাদের। আচ্ছা তোমরা লিখছিলা, তারপরে ব্যাখ্যা তো বোধহয় করিনি, ব্যাখ্যা তাহলে আজকে করার কথা ছিল, ঠিক না? জি স্যার। ভেরি গুড, তাহলে আমি শর্টকাটে একটু ব্যাখ্যাটা করে ফেলাই বাবারা। এটা আমাদের ওই যে ডিসক্রিটের জন্য যা পড়ছো এখানেও সেম জিনিসই, আমাদের এই যেটা এই ডেনসিটি ফাংশন যেটা, এটার কাজও যেহেতু প্রবাবিলিটি বের করা, কাজে এটাও একটা নন নেগেটিভ ফাংশন হবে। এটা কখনো কোনো জিরো দিবে না, এটা তোমাকে পজিটিভ একটা ভ্যালু দিবে প্রবাবিলিটির মান। আচ্ছা আমাদের ডিসক্রিটের বেলায় কি ছিল? এক্স এর পুরা রেঞ্জের উপরে যদি আমরা সাম নেই তাহলে মানটা আসতো 1। তোমরা ওই যে ম্যাথও করছিল না বাবারা, ওই যে একটা ম্যাথ ছিল না, কই গেল? এই যে আমরা এক্স এর রেঞ্জের উপরে যদি এফ এক্স এর সামনেই মানটা আসবে 1, এবং তোমরা ম্যাথও করছিলা যে ফাংশন অফ এক্স এর উপরে সাম নিছিলা। কন্টিনিউয়াস এর বেলায় কি হবে? আমরা ইন জেনারেল বলছি যে এক্স এর মান কত আমরা তো জানি না, এই জন্য ইন জেনারেল বলছি। আমরা যদি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যদি আমরা এক্স এর উপরে ইন্টিগ্রেট করি তাহলে সেই মানটা আসবে 1। অর্থাৎ আমরা এক্স এর রেঞ্জের উপরে যদি ইন্টিগ্রেট করি তাহলে এই মানটা আসবে 1। আচ্ছা, আর 3 নাম্বার প্রপার্টি যেটা, যে আমাদেরকে যদি একটা প্রবাবিলিটি বের করতে পারে যে একজনের আইকিউ এ থেকে বি এর মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি বের করতে বলে, যেমন আগের প্রবলেম যেটা ছিল যে একজনের আইকিউ 80 থেকে 120 এর মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি বের করো। এই যে দেখো বাবার আমি দাগাই দিলাম, এই যে থাকবে এটার প্রবাবিলিটি যদি আমাদেরকে বের করতে বলে, তখন আমরা কি করছিলাম? আমরা 80 থেকে 120 এর মধ্যে এরিয়াটা বাইর করছিলাম। কেমনে বের করার জন্য? ক্যালকুলাসের চেহারা আমাদের কি বলে, আমরা ইন্টিগ্রেট করব এ থেকে বি রেঞ্জের মধ্যে, আমরা এফএক্স এ যদি ইন্টিগ্রেট করি তাহলে এই এক্স এর মানটা এ থেকে বি এর মধ্যে আছে, তার প্রবাবিলিটি আমরা বের করে ফেলবো। এটা বের করার জন্য আমরা এই কাজটা করি, এবং এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই ফাংশনটাকে বলতেছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সে প্রবাবিলিটি জেনারেট করতেছে, এর কাজ হলো প্রবাবিলিটি জেনারেট করা একটা রেঞ্জের মধ্যে মানটা কত আসে। আচ্ছা এখন বাবার একটা জিনিস খেয়াল রাখো, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় এখানে লেস অর ইকুয়াল টু দেওয়া যে জিনিস, লেস দেন দেওয়া কিন্তু সেম জিনিস, ঠিক না বাবারা? একই জিনিসটা দুইটা কত? স্যার আরেকবার স্যার একটু বলুন। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় এই যে আমরা যে লিখলাম প্রবাবিলিটি অফ এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, এখানে এই লেস অর ইকুয়াল টু লেখা যে জিনিস, লেস দেন লেখাও কি সেম জিনিস হবো না বাবা? কত? স্যার ইকুয়াল হইতে পারে না। স্যার যেহেতু হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমরা কিন্তু বাবার একটা রেঞ্জের মধ্যে এখানে ইন্টিগ্রেটটা করতেছি, ঠিক না? আমরা একটা রেঞ্জের মধ্যে এখানে ইন্টিগ্রেট করতেছি, এবং তোমরা একটু আগে তোমরা দেখছো যে তোমার একটা পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটির মান 0।
যেহেতু একটা পার্টিকুলার পয়েন্টের প্রবাবিলিটির মান 0, কাজেই তুমি লেস অর ইকুয়াল টু কনসিডার করলে যে জিনিস, না করলেও একই জিনিস হইতেছে না শেষ পর্যন্ত। দেখো তো, জি স্যার, জি স্যার। যে কারণে আমি বলতেছি এখানে লেস অর ইকুয়াল টু না দিয়ে যদি লেস দেন দাও, তাইলেও কিন্তু সেম জিনিসই, যখন নাকি তুমি কন্টিনিউয়াস নিয়ে কাজ করতেছো। কিন্তু ডিসক্রিটের বেলায় কিন্তু দুইটা অন্য জিনিস। ডিসক্রিটের বেলায় যদি লেস অর ইকুয়াল টু দেয়, তাহলে যে জিনিস, আর লেস দিন কিন্তু সেম জিনিস না, কারণ তখন কিন্তু মানটা অন্যরকম জিনিস মিন করে। যেমন মনে করো আমি ওই যে আগের এক্সাম্পল, ওই ম্যাকবুকের এক্সাম্পলটা কই গেল, ওইটাতে যাই। এই যে ম্যাকবুকের এক্সাম্পলটা, আমি যদি বলি এক্স লেস অর ইকুয়াল টু 2, তার মানে কি 0 1 2। আর আমি যদি বলি এক্স লেস দেন 2, তাহলে কি হবে? শুধু 0 আর 1 হবে না, কারণ এটা ডিসক্রিট। এখানে কিন্তু 1 আর 2 এর মাঝখানে কোনো ভ্যালু নেই, আমরা কিন্তু জাস্ট দুইটা মান যোগ করতেছি। কিন্তু কন্টিনিউয়াসের বেলায় কি হইতেছে, তখন কিন্তু আমরা কিন্তু একটা পুরাটা মান নিতেছি। এটা আমরা এখন এটা সমান বা ছোট লিখি বা যাই করি একই জিনিস, কারণ পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি বলে কিছু নাই। আমার কথা কি বুঝছো বাবারা, নাকি বেশি জি জটিল মনে স্যার। হইতেছে? ভেরি না গুড, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তাহলে বাবারা একটু ম্যাথ করে ফেলো। তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নাও, নিয়ে আসো, আমরা ম্যাথটা করে ফেলে আল্লাহর নাম নিয়ে। আজকে তোমাদের সৌভাগ্যের দিন না দুর্ভাগ্যের দিন জানি না, তোমরা আজকে আমার হাতের লেখা দেখতে পারবে ইনশাআল্লাহ। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো? আচ্ছা, নেওয়া হয়ে গেলে এখন আসো আমরা এই ম্যাথটা করি। আমাদেরকে বের করতে বলছে ডিটারমাইন কে ফর হুইচ দিস, এই ফাংশনটা হোল্ড করে। আচ্ছা, এখন তোমরা সলভ দিয়া লেখো। লেখো উই নো ফর কন্টিনিউয়াস random variable, for a continuous random variable capital X, comma, একটা এন্টার মারো। we know for a continuous random variable capital X, লেখছো বাবারা? জি স্যার। এবারে যে এই 3 নাম্বার প্রপার্টি, এই যে এই সেকেন্ড প্রপার্টিটা লেখা ভালো, এটা একটু লেখা ভালো। একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য আমরা এই প্রপার্টিসটা জানি, এটা লেখা ভালো। এই সেকেন্ড পয়েন্টটা তুই লেখা ভালো, যে fx dx equal to 1। স্যার এখানে এক্সটা কি ক্যাপিটাল না 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 স্মল না, স্যার? এখানে এক্সটা স্মল, কারণ আমরা এখানে এক্স এর মান বসাইতেছি। এখানে যখন ভেরিয়েবল তখন ক্যাপিটাল, কিন্তু যখন ভেরিয়েবলের মান বসাইতেছি তখন সেটা স্মল। আমি কি গত ক্লাসে বোধ বলি নাই ঠিক মতো নাকি? আমরা র্যান্ডম ভেরিয়েবলটা প্রকাশ করি ক্যাপিটাল লেটার দিয়ে, আর তার মান রে প্রকাশ করি স্মল লেটার দিয়ে। আমরা কিন্তু এই ফাংশনের মধ্যে মানগুলা বসাইতেছি, যে কারণে এটা স্মল। আবার এখানে কিন্তু এটা ক্যাপিটাল, কারণ এখানে বলতেছি যে এটার এই ভেরিয়েবলটার মান এই দুইটা রেঞ্জের মধ্যে থাকবে। এখানে আবার এটা ক্যাপিটাল, কারণ এখানে আমরা ভেরিয়েবল রে প্রকাশ করছি, আর এখানে আমরা ভেরিয়েবলের মান রে বসাইছি। আচ্ছা, এটা লেখছো তোমরা বাবারা, লেখছো? জি আচ্ছা, স্যার। লেখা হয়ে গেলে এক কাজ করো। এখন দেখো আমাদের ফাংশনটা কি ছিল, কে এক্স ছিল না? দেখো আমাদের এই ফাংশনটা দেওয়া ছিল কি, কে এক্স, যেখানে মানটা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে লাই করে। ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করব, এখন তাহলে আমি আমার আমার হাতের লেখা দেওয়া শুরু করো। আমরা এখন যেটা করব, 0 থেকে 4 এর মধ্যে আমরা যদি ইন্টিগ্রেট করি কে এক্স রে, কে এক্স হচ্ছে আমার ফাংশনটার মান, সাথে অপারেটর হচ্ছে ডিএক্স, এটা সমান সমান তাহলে কত হবে, এটা সমান সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে যদি এটা সলভ করো তাহলে কি হবে, কে হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেট করলে কি এক্স হবে? স্কয়ার বাই 2। ভেরি গুড, এক্স স্কোয়ার বাই 2। আর এখানে দিয়া দাও 0 থেকে 4, এটা সমান সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন দেখো এক্স স্কোয়ার বাই 2, এটা 4, যে এটা তো 0, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে 4 এর স্কোয়ার করলে কত হয়? 16 ডিভাইডেড বাই 2। মানে হচ্ছে 8। একবার ওই পাশে পাঠায় দাও, কে সমান সমান তাহলে কত আসে? 1/8। ভেরি গুড, এটাই আমার আনসার, এটাই আমার বাইর করতে কইছে। রোল নাম্বার 58, রোকেয়া সুলতানা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমার লেখা কি মোটামুটি পড়া যায় না? জি স্যার, অবশ্যই পড়া যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার মাথার উপরে ফুল চন্দনের ডাল ভাঙ্গা পড়ুক। আচ্ছা, তোমরা সবাই কইরা ফেলাইছো বাবারা? রোল নাম্বার 24, মিস্টার আজাদ রহমান, তুমি কি বুঝছো বাবা?
রোল নাম্বার 24 মিস্টার আজাদ রহমান। বাবা তুমি কি বুঝতে পারছো? রোল নাম্বার 12 মিস্টার সৌরভ মহাজন, তুমি কি বুঝতে পারছো বাবা? আচ্ছা, তাহলে আমি এখন আমার পরের কাজে চলে যাই। ওকে, তাহলে আমি আমার পরের ম্যাথের কাজে হাত দিই। তো এখন দেখো তোমাদের এই পর্যন্ত শেষ। এরপরে আমি 3টা টপিকের নাম লেখা রাখছি, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মার্জিনাল আর কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমাদেরকে এই টপিকগুলো আমি পড়াইছিলাম, জয়েন্ট প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি তোমাদের ওই যে প্রথম ক্লাসগুলোর সময় পড়াইছিলাম, কন্ডিশনাল প্রবাবিলিটিও পড়াইছিলাম। তো এগুলোর জন্য আবার ডিস্ট্রিবিউশন আলাদা বানানো যায়। তা আমি এই প্যারাটা নিতে চাইতেছি না, এবং সাধারণত এখান থেকে ম্যাথ তোমাদের আসবেও না। তোমাদের কারো ইন্টারেস্ট থাকলে একটু বই থেকে দেখে নিও, আমরা এখান থেকে ম্যাথ দেই না। এই তোমরা এমনি বহু জিনিস আছে পড়ায় কুলবাই না, এই জিনিসটা তোমরা লাগলে বই থেকে দেখে নিও, আমি এদিকে আর যাবো না। আচ্ছা, এখন আমি আমার নেক্সট টপিক শুরু করব। তো নেক্সট টপিক শুরু করার আগে আসো তোমার সাথে একটু কথা বলি, সেটা হলো গিয়া কাউসার স্যার তোমাদের একটা জিনিস পড়াইছিল, সেন্ট্রাল টেন্ডেন্সি। মনে পড়ে বাবারা? কাউসার স্যারে পড়াইছিল না সেন্ট্রাল টেন্ডেন্সি নামে একটা টপিক? Yes, sir. এটা কি জিনিস কত? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতা। এটা কি করে এটা দিয়া? কেন্দ্রীয় প্রবণতার কাজটা কি? বলো তো বাবারা। একটা ভ্যালু সবগুলা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। একটা ভ্যালু সবগুলা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের সাইডটা। আর যদি আমরা সংজ্ঞা দিয়ে বলি, সংজ্ঞা দিয়ে বলতে গেলে ব্যাপারটা এরকম হয় যে রিয়েল লাইফে আমরা যে ডাটাগুলো দেখি, ম্যাক্সিমাম ডাটারই একটা নেচার হচ্ছে কোনো কোনো একটা পার্টিকুলার পয়েন্টের দিকে কনভার্জ করা, কনসেন্ট্রেট করা। এই নেচারটাকে আমরা বলি সেন্ট্রাল টেন্ডেন্সি। এই কথাটাও তো স্যারে মনে কইছিল, ঠিক না? কত কথা কইছিল না বাবারা? বা তোমরা ছোটবেলায় স্যার পড়ে ভাবে আছো? বলছিল যে অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা ডাটার প্রত্যেকটা ভ্যালু আর কি একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে আর কি মানে ওটা অর্জন করার ট্রাই করে। মানে আমরা যদি খেয়াল করি যে দেখা যাবে স্যার একটা মিডল পয়েন্টের দিকে, বা মনে করেন স্যার একটা স্যার কি বলবো স্যার, যে আর কি এভারেজ ভ্যালুর দিকে যাওয়ার ট্রাই করে, এটা স্যার আহা, এটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা, তোমরা কি বাবার একটা সুন্দর গ্রাফ দেখতে পারতো? সুন্দর না, একটা গিজিমিজি গিজিমিজি গ্রাফ দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তোমরা যে কথাগুলো কইতেছো আমি জাস্ট ওই কথাটাই কইতাছি। এখানে এই লাইনগুলো দিয়ে কি বোঝানো হয় এটা তোমার এখন টেনশন করার কোনো কারণ নাই। এখন কে তোমাকে বাকি জীবনে টেনশন করার কোনো দরকার নাই। জাস্ট খেয়াল করে দেখো, এই যে মাঝখানে একটা মোটা দাগ দেখতেছো, এই মোটা দাগটা হচ্ছে এদের এই সবগুলা ভ্যালুর মিন ভ্যালু। তাহলে আমি যে কথাটা বললাম যে ডাটার নেচার হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টের দিকে, ডাটার নেচার হচ্ছে কোনো একটা পয়েন্টের দিকে কনভার্জ করার, কনসেন্ট্রেট করার, এটাকে আমরা বলি সেন্ট্রাল টেন্ডেন্সি। যেমন মিন যেটা, এটা তার একটা মেজার। এখানে কি হইতেছে, আমার এই ভ্যালুগুলোর মাঝামাঝি দেখো, মোটামুটি মাঝামাঝি কিন্তু পড়ছে এই মাঝখানের মিন ভ্যালুটা, যেটা আমার সংজ্ঞারে ডিফাইন করে যে সেন্ট্রাল টেন্ডেন্সির কাজই হচ্ছে ডাটা কোন পয়েন্টের দিকে কনভার্জ করতেছে, কনসেন্ট্রেট করতেছে, এটা দেখানোই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির কাজ। আচ্ছা, তো সেন্ট্রাল টেন্ডেন্সি যখন তোমরা পড়ছো, কাজ হচ্ছে তোমাদেরকে মিন পড়াইছিল, তারপরে মেডিয়ান পড়াইছিল, তারপরে মোড পড়াইছিল, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, মিন কি জানি ছিল? মিন ছিল যে সবগুলা মান যোগ করে সেটা দিয়ে ভাগ করে দেওয়া। যেমন এই মুহূর্তে তোমাদের ক্লাসে আমার বাদ দিলে 40 জন স্টুডেন্ট তোমরা এখানে আছো, তো তোমাদের 40 জনের যদি এভারেজ ইনকাম, পার মান্থ এভারেজ ইনকাম বাইর করতে যাই, কি করব? তোমাদের কে কত টাকা ডেইলি, সরি কে মাসে কত টিউশনি করতেছো সেটা যোগ করে 40 দিয়ে ভাগ করে দেবো, এটাই না ছিল মিনের ফর্মুলা? মনে পড়ে? জি স্যার। মিন আমরা ওই ছোটবেলা থেকে ওই আমরা মোটামুটি পাঁচ ছয় না, একটু মনে হয় ক্লাস 3-4 থেকেই বোধহয় মিন করতেছে আমার যতদূর মনে পড়ে। তো তোমরা মিন বাইর করতে পারো। কাজ স্যার তোমাদেরকে কিন্তু মিন বাইর করে হাতে কলমে দেখাইছে একটা ভেরিয়েবলের জন্য কিভাবে মিন বের করতে হয়। তো এখন বাবারা, আমরা যে গত 1.5টা ক্লাস যেটা র্যান্ডম ভেরিয়েবল নামে একটা অদ্ভুত জিনিস পড়তেছি। র্যান্ডম ভেরিয়েবলটা কি জিনিস? যে ভেরিয়েবলের মানের সাথে করেসপন্ডিং প্রবাবিলিটি দেওয়া থাকে। র্যান্ডম ভেরিয়েবলের জন্য যখন নাকি আমরা মিন বাইর করি, এইটাকে আমরা বলি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আমি আবার বলতেছি, র্যান্ডম ভেরিয়েবলের যে মিন, তাকে আমরা বলতেছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। আমার কথা বুঝছো বাবারা? কাউসার স্যারের যে কোনো ভেরিয়েবলের জন্য তোমাদের মিন মিডিয়ান মোড বাই করা শিখাইছে, তো আমি আজকে আমার রাস্তায় কইতাছি, আমার তরিকায় কইতাছি, র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে মিন আমরা বাইর করি এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। র্যান্ডম ভেরিয়েবল একটা ভেরিয়েবল, এটার মানও তো ভেরি করতেছে, ঠিক না? তাহলে এটার একটা একটা মিন থাকতে পারে না? কও বাবা, পারে না থাকতে? কি দোষ করছে? পারে না? এটার মিন বাইর করার যে প্রসিডিউর, তাকে আমরা বলতেছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তো তোমরা অনেক কাজ করো, একটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশটটা কই আছে? নাও, তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তারপর আমি বলতেছি যে কেমনে বাইর করতে হয়।
তো আমরা এই যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সটা আছে, এটার জন্য মনে করো প্রবাবিলিটি দেওয়া আছে, যে তোমার মনে করো এই যে মানগুলা করেসপন্ডিং প্রবাবিলিটি অফ x1, প্রবাবিলিটি অফ x2, তার মানে কি x এর মান x1 এর জন্য প্রবাবিলিটি, এটা আমরা প্রকাশ করি প্রবাবিলিটি অফ x1 দিয়ে, প্রবাবিলিটি x এর মান x2 তার জন্য প্রবাবিলিটি প্রকাশ করতেছি প্রবাবিলিটি অফ x2 দিয়ে, এইভাবে আমরা বাইর করতেছি। তো এখন আমরা বলতেছি যে একটা র্যান্ডম ভেরিয়েবল x, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x এর জন্য যদি আমাদের এই প্রবাবিলিটি গুলা দেওয়া থাকে, তাহলে তার মিন ভ্যালু কত হবে, এটাকে প্রকাশ করা হয় ex দিয়ে। ex রে বলা হয় মিন অফ x, যেটা আমি মাত্র বললাম। এটারে একই সাথে বলা হয় এক্সপেকটেশন অথবা এক্সপেক্টেড ভ্যালু অথবা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অথবা পপুলেশন মিন, এগুলো যে কোনো নামে তোমরা এটা ডাকতে পারো। ঠিক আছে, তোমরা এটা চাইলে মিন ডাকতে পারো, এক্সপেক্টেড ভ্যালু ডাকতে পারো, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ডাকতে পারো, মন চাইলে পপুলেশন মিনও ডাকতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা যেমনে খুশি তোমরা সেই দ্বারা ডাকতে পারো। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের বেলায় ফর্মুলাটা কি, এক্স এর সবগুলা পসিবল মান এবং সেটার করেসপন্ডিং প্রবাবিলিটি, এই দুইটারে তোমরা গুণ করবা, করার পর এটা যোগফলটা বাইর করবা, এটাই হচ্ছে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিন। আমি আবার বলতেছি, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য এই র্যান্ডম ভেরিয়েবল, যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে তার সবগুলা পসিবল মান এবং সবগুলা মানের সাথে অ্যাসোসিয়েটেড যে প্রবাবিলিটি গুলা, এই দুইটার গুণফলটা বাইর করবা, কইরা সেটার যোগফলটা বাইর করলেই সেটা হয়ে যাবে আমাদের এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য মিন, যেটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বলি। আচ্ছা, আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি করবা, কন্টিনিউয়াস এর বেলায় আমরা করব কি, এক্স এর যে রেঞ্জটা আছে, আমি তো ইন জেনারেল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি রেখছি, এক্স এর যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে ইন্ডিকেট করবা কারে, এক্স এর যে ডেনসিটি ফাংশনটা ছিল এফ এক্স, এটারে এক্স দিয়ে গুণ করবা এবং সেটারে এই গুণফলটারে তোমরা ইন্টিগ্রেট করবা। বাবার আমার কথা কি বুঝতে পারছো, পারবা না করতে? আমি এখনই ম্যাথ করবো, কিন্তু বুঝছো তো, ফর্মুলাটা বুঝতে পারছো তো কেমনে আইছে? হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি কি বেশি বেশি কঠিন করে কয়ে ফেলাইছি নাকি তোমরা ভয় পাইতেছো কোনটা? রোল নাম্বার আরেকবার রিপিট করেন। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। ফার্স্টে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য দেখো, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে মিন সেটা বাইর করার ফর্মুলা, এটাকে আমরা প্রকাশ করি ex দিয়ে, দুইটার জন্য ex দিয়ে করি। ex এর বেলায় ফর্মুলা কি হবে, এই র্যান্ডম ভেরিয়েবলের যে পসিবল মানগুলা, এই র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স এর যে মানগুলো, মনে করো যে ম্যাকবুক বিক্রি করার প্রবাবিলিটি ছিল কি 0 1 2 3 4, প্রত্যেকটা মানের সাথে তার যে প্রবাবিলিটিটা দেওয়া আছে এইটারে গুণ করবা, করার পরে সবগুলা মান রে এই গুণফলগুলারে যোগ করবা, করলে আমরা এই র্যান্ডম ভেরিয়েবলটার জন্য মিন পেয়ে যাব। আর যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াসের বেলায়, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় তোমরা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন জানো, এই যে একটু আগে পড়ে আসলা, এই যে একটা ডেনসিটি ফাংশন দেওয়া থাকতো, এই ডেনসিটি ফাংশন যেটা আছে এটারে তোমরা আরেকটা এক্স দিয়ে গুণ করবা, কইরা এটারে এক্স এর রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করবা, করলেই আমরা এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিনটা পেয়ে যাবা। আচ্ছা, আমার মনে হয় এটা ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তোমরা এক কাজ করো, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এক কাজ করো, আমি তাহলে এখন আমার ওয়ার্ড ফাইলটা খুলি, ওয়ার্ড ফাইলে ফার্স্টে করি, ডিসক্রিট একটা ওয়ার্ড ফাইলেই করা যাবে। আচ্ছা, একটু দেখো, প্রথমে ডিসক্রিটেরটা খেয়াল করো, এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, রাইট? এখানে দেখো এক্স এর কতগুলো মান দেওয়া আছে, মানগুলো কিন্তু ডিসক্রিট এবং তার সাথে তার করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো দেওয়া আছে ডিসক্রিট প্রত্যেকটা মানের জন্য। এখন আমাদেরকে বলছে এই এক্স এর জন্য মিন বাইর করতে। ওকে, তাহলে ফার্স্টে ডিসক্রিটের জন্য করো সলভ, আমি একটা নাম্বার দিয়ে দিই, এখানে 1 দিয়ে দিই নাম্বারটা। একের জন্য সলভ হলো গিয়া উই নো এটা সমান সমান হলো গিয়া, সামেশন চিহ্ন জানি কোন আনতে দেয়, সিম্বল, একটা সামেশন চিহ্ন কোন জায়গায় জানি আসিল না, এখানে কোন জায়গায় জানি একটা সামেশন চিহ্ন আসিল। আচ্ছা, ইয়া করো, আচ্ছা এত ভেজাল করার দরকার নেই, তোমরা ইয়া করো, ওই আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা লেখো, উই নো লেখা এই ফর্মুলাটা লেখো, এটা উই নো লেখা এই ফর্মুলাটা লেখো,
প্রথমটা উই নো ই এক্স ইকুয়াল টু দিস, এটা লেখো। লেখছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আমার ম্যাথের প্রশ্নটা আবার খুলি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব দেখো, এটা ইকুয়াল টু ব্লা 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 একটা কিছু তোমরা লেখছো, আমি পরের লাইনে লিখতেছি এটা সমান সমান, তাহলে কি হবে দেখো, এক্স এর মানগুলা কি আছে, -3 ইনটু প্রবাবিলিটি কত 0.1 প্লাস -2 ইনটু 0.3 প্লাস 0 ইনটু 0.15। বুঝতেছো কেমনে আসতেছে? জাস্ট আমরা ওই ফর্মুলাটা ভাঙাইতেছি, 1 ইনটু 0.4 প্লাস 2 ইনটু 0.05। দেখো তো বাবা ধরতে পারছো নাকি? একদম সিম্পল, আমরা জাস্ট এই যে এক্স এর মানগুলা তার করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করতেছি, করলেই আমরা আমাদের মিনটা পেয়ে যাব। লেখছো সবাই? এখন এই মানটা বাইর করে জি ফেলো, স্যার। যেটা পাইবা এটাই তোমাদের মিন। তাহলে মানটা কত আছে দেখি, মানটা আসছে তোমার -0.4, লেখা ফেলো -0.4, এটি হচ্ছে আমার মিন। পারবা না তাহলে করতে? ডিসক্রিটের জন্য একদম সহজ, জাস্ট এই ফর্মুলাটা ভাঙায় ফেলে এক্স এর সবগুলা মান আর করেসপন্ডিং প্রবাবিলিটি গুলা সবগুলা লিখবা, লেখা যোগ করবা, যোগফল যেটা আসে এটাই তোমাদের মিন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মিন, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আচ্ছা, এবার তোমরা এক কাজ করো, এটার নিচে কিছু জায়গা রেখা দাও, 3-4 লাইন জায়গা রেখা দিয়ে 2 নম্বরের সলভটা লেখো। এটার নিচে এরকম কিছু জায়গা রেখা 2 নম্বরের সলভটা লেখো। উই নো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান সমান, আমি আবার বলতেছি এই সলভটার নিচে কিছু দূর জায়গা রাখো, রাখা এই সেকেন্ডটা করো, উই নো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান সমান, এখন করবা কি, এই ফর্মুলাটা লিখবা, এই ফর্মুলাটা এখন লিখবা, আমরা এখন কন্টিনিউয়াসের জন্য করতেছি, এখন এই ফর্মুলাটা লিখবা। আমি আবার বলতেছি, এবার উই নো লেখা এই যে গাঢ় হলুদ করা যে রংটা, এটা লিখবা। এবার এবার আমি আরো গাঢ় করে দিই, এবার তোমরা এটা লিখবা, উই নো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান সমান, এবার এটা লিখবা -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স ইনটু এফ এক্স ডিএক্স, এবার এটা লিখবা। লেখছো বাবারা? জি স্যার। ভেরি গুড। তাহলে এবার আমি আমার ওই প্রশ্নটা বাইর করি। প্রশ্নটা এখানে ফাংশন অফ এক্স ছিল এক্স, এক্স এর মান হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 8, রেঞ্জ হচ্ছে 0 থেকে 4। ভেরি গুড। তাহলে আমি আমার এই ফাইলটারে আবার খুলে ফেলাই, নিউ, ডোন্ট সেভ। আচ্ছা, তাহলে আমাদের কি আসতেছে, 0 থেকে 4 এর মধ্যে আমরা ইন্টিগ্রেট করব কারে, একটা এক্স, এটার সাথে একটা গুণ আকারে থাকবে আমার ফাংশনের চেহারা যেটা ছিল এক্স বাই 8, এক্স বাই 8 সাথে আমার অপারেটর হচ্ছে ডিএক্স, এটা মান আমাদের বাইর করতে হবে। তাহলে এই মানটা কত দেখো তো, এটা হয়ে যেতেছে তাহলে তোমার 1/8টা বাইর করে নিয়ে আসি নাকি, 1 না, এক কাম করি একসাথে রেখে দিই, হুদাই প্যাঁচ লাগানোর দরকার নেই। কি হইতেছে তাহলে, x cube divided by এক কাজ 24. করি, আচ্ছা এক কাজ করি, ভেজালটা কমাই নাহলে জ্ঞান না লাগবো। 0 থেকে 4 কি আসতেছে, এক্স স্কোয়ার বাই 8, অপারেটর হচ্ছে ডিএক্স। আচ্ছা, এখন এটা ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি আসে, X cube divided by x 24. কিউব বাই 24। ভেরি গুড বাবারা, 24, রেঞ্জ হচ্ছে তোমার 0 থেকে 4। আচ্ছা, তাহলে এখন মানটা দেখো তো কত আসে, আমরা যদি 4 রে কিউব করি কত হয়, 64, নিচে হচ্ছে 24, তাহলে 64 আর 24 তার মানে কি 8/3 না, জি স্যার। 8/3। ভেরি গুড। পারবা না তাহলে, তাহলে এটা হচ্ছে আমাদের মিন। ঠিক আছে, জি স্যার। আলহামদুলিল্লাহ। সবার কি করা শেষ বাবারা? জি স্যার।
আলহামদুলিল্লাহ। ওকে, এই পর্যন্ত শেষ। এবার আসো নতুন একটা টপিক নিয়ে একটু কথা বলি। কাউসার স্যার তোমাদেরকে ভেরিয়েন্স নামে একটা জিনিস পড়েছিল, মনে পড়ে? ভেরিয়েন্স নামে একটা জিনিস কাউসার স্যার পড়েছিল না? ভেরিয়েন্স কি জিনিস মনে আছে তোমাদের? একটু একটু কত একজন আমার একটু ভেরিয়েন্সটা কি জিনিস যা মনে আছে বলো, কোনো সমস্যা নেই। ভুল হইলে কোনো সমস্যা নেই, আমি চাই তোমরা ভুল করো, আমি কাউসার সাথে কইতে পারবো তুমি কি ঘোড়ার ডিম পড়াইছো। বলো ভেরিয়েন্স কি জিনিস? আচ্ছা বলবো না, অসুবিধা নেই। ভেরিয়েন্স কি জিনিস কত বাবার একজন? শ্যামা রহমান আম্মা, তোমার মাইক ঠিক হয়েছে এখন? হ্যালো শ্যামা রহমান আম্মা, তুমি কি আছো? আচ্ছা। হ্যালো। হ্যাঁ আম্মা, কি অবস্থা? জি স্যার, ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাউসার স্যার তুমি করে ভেরিয়েন্স পড়েছিল আমি জানি। ভেরিয়েন্স কি জিনিস আম্মা, তোমার কি কিছু মনে আছে? স্যার এই মুহূর্তে মনে পড়তেছে আচ্ছা, না, ডিসপারশন, পড়ে ভেরিয়েশন। রাখছিলাম। ভেরি গুড। ডিসপারশন, ভেরিয়েশন, এই টার্মগুলো কি একটু একটু মনে পড়ে? জি 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 জি। জি শুনছো স্যার, তো? এই টার্মগুলো পড়াইছিল। টার্মগুলো পড়েছে কিন্তু হ্যাঁ কেন বা স্যার। কি উদ্দেশ্য ছিল এটা এখন মনে নেই নাকি? বাবারা পুরা ক্লাসে কারো কি মনে আছে? থাকলে জি একজন স্যার। একটু কও তো, কোনো সমস্যা নেই, ভুল হইতেই পারে, মানুষ ভুলে যেতেই পারে। আচ্ছা, তোমাদের এই ক্লাসে কারো কি মনে আছে এটা কি জিনিস? দরকার হলে আন্দাজে বাগ মারো, কোনো সমস্যা নেই। ভুল হলে আমরা শিখবো, কোনো সমস্যা নেই, আমরা এনে শিখতে আসছি, আমরা ভুল করে করে শিখতে আসছি। স্যার ভেরিয়েন্স কি মানে স্যার দুইটা ডাটার মধ্যে মানে কতটুকু ডিফারেন্স এইরকম পার্থক্য? দুইটা ডাটার মধ্যে ডিফারেন্স না, ঠিক তা না, ঠিক তা না, একটু অন্যরকম কিছু। বাবারা তোমরা কেউ না কেউ অবশ্যই পারো, যদ্দূর মনে আছে আমার একটু কও। দরকার হলে ছোটবেলায় যেটা পড়ছিল ওটাই কও। ছোটবেলায় কি জানি পড়ছিলাম, বেদাঙ্ক না কি জানি, উদ্ভুত উদ্ভুত সব কুচ্ছিত নাম আছিল, অশালীন নাম আছিল। এগুলো কি আছে মনে পড়ে কারো? স্যার ডিগ্রি অফ স্প্রেড ডাটা সেট এই টাইপের কিছু। ডিগ্রি অফ স্প্রিড অফ ডাটা সেট, ভেরি গুড নাবিলা আম্মা, তুমি ঠিকই কইছো। এখন তুমি কত এটাকে একটু ভাঙাইতে পারবা? স্যার এটা কি স্যার যে মিন থেকে কতটুকু দূরে আছে এরকম কিছু মানে? আলহামদুলিল্লাহ, এই তো লাইনে পড়ছো, জি স্যার। একদম লাইনে এসে পড়ছো, ভেরি গুড। এই তো চেষ্টা করলে পারবা না কেন, গুতাগুতি করলে অবশ্যই পারবা। শোনো বাবারা, এই টিম ওয়ার্কটা খুব জরুরি। তোমরা যখন রিয়েল লাইফে কাজ করতে যাবে, একা কেউ কিছু সবকিছু করতে পারে না, আমাদের টিম ওয়ার্ক করে করে আস্তে আস্তে উদ্ধার করতে হয়, একজনের একজনের মনে করে কইতে হয়, সবাই মিলে একসাথে কাজ করতে হয়। শোনো, এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি কথাটা যে কাউসার তোমাদের পড়েছে, সেন্ট্রাল টেন্ডেন্সির উদ্দেশ্যটা কি ছিল? যে ডাটার নেচার হচ্ছে কোন একটা পয়েন্টের দিকে কনভার্স করা। যেমন আমাদের এই যে মিনের মানটা দেখো, আমাদের সবগুলো পয়েন্টের মাঝামাঝি পড়ছে। একদম উপরে একটা হলুদ লাইন আছে, একদম নিচে একটা সবুজ লাইন আছে, এটার মাঝামাঝি পড়ছে আমার এই কালো লাইনটা। যেটা আমি বলতেছি যে ডাটার সবগুলা ভ্যালুর মাঝামাঝি পড়ছে, ডাটাকে আমরা রিপ্রেজেন্টও করতে পারতেছি। রিপ্রেজেন্ট করার কথা জানি কেটা কইছিল বাবা? বুঝলে গেলাম, কে জানি কইছিল না যে মিনের কারণ হচ্ছে ডাটাকে রিপ্রেজেন্ট করা, কে জানি কইছিল না, আমরা ভুলে গেছি এখন। তুষার বলছিল, স্যার আমি ভেরি গুড, বলছি। ভেরি গুড মিস্টার তুষার। তো দেখো, এই যে মিনের কাজ হচ্ছে ডাটার সবগুলা ভ্যালুরে রিপ্রেজেন্ট করা। কেন? কারণ মিন হচ্ছে একটা একটা ভ্যালু, যেটা একটা সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা আমাকে বলে যে ডাটাটা কোন পয়েন্টের দিকে বেশি ঘন হয়ে প্রকাশ হতেছে, কনসেন্ট্রেট করতেছে। আচ্ছা, ডাটা যেমন একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে, সেই সাথে আমরা দেখো সবগুলো ডাটা কিন্তু আসলে ওই ভ্যালুতে পড়েও নাই, তার থেকে কিছু দূর তো ছড়াইছে নাকি? আমরা যদি এই লাইনগুলো কনসিডার করি, সবাই কি মিনের উপরে পড়ছে? মিনের কাছাকাছি সবাই গেছে, দেখতেছি যে মিনের দিকে কনসেন্ট্রেট করতেছে, কিন্তু সবাই কি মিনের মধ্যে পড়ছে? সবাই তো পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ আমরা দেখতেছি কিছু কিছু ভ্যালু কিন্তু আসলে এদিক সেদিক যেতেছে। তো এই মিনের মানটা থেকে কতটুকু পর্যন্ত ছড়াইতে পারে, এই মিনের মানটা থেকে আমরা একটা ডাটা সেটের জন্য যে এভারেজটা বাইর করছি, সেন্ট্রাল টেন্ডেন্সির মানটা বাইর করছি, এই সেন্ট্রাল টেন্ডেন্সির মানটার থেকে ডাটাটা কতটুকু পর্যন্ত ছড়ায়, তার একটা এভারেজ হিসাব হচ্ছে ডিসপারশন, যেটাকে আমরা ভেরিয়েন্সের সাহায্যে বের করি। যেমন দেখো, আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখছি যে ডাটাগুলো কিন্তু খুব কাছাকাছি আছে, কিন্তু এর চেয়ে কুচ্ছিত চেয়ারও হইতে পারে। ধরো আমি দেখি আমার পরের চ্যাপ্টারে আমি কি করছিলাম, একটু খারাপ, পরের চ্যাপ্টারে আরো কুচিত কুচিত সব মান পাইছিলাম। আহ, কই গেল কই গেল? এই যে দেখো, এখানে দেখো আমাদের মিনের মানটা থেকে ডাটাগুলো কিন্তু অনেক দূর ছড়াইছে, ঠিক না? দেখো তো বাবারা, কালোটা হচ্ছে মিনের মান, কিন্তু বাকিগুলা দেখো, বাকি ইন্ডেক্স গুলা দেখো, এনডি কিন্তু অনেক দূর ছড়াইছে। আগেরটার বেলায় কি এত দূর ছড়াইছিল? আগের বেলা কিন্তু কাছাকাছি ছিল মোটামুটি, ঠিক না লেডিজ এন্ড জেন্টলম্যান? আগের যে গ্রাফটা দেখাইছিলাম, ওগুলাতে কি মানটা মিনের অনেক কাছাকাছি ছিল না এটার তুলনায়? জি স্যার। তার মানে কি, হয়তো মিনের মানটা একই পড়তেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার ডাটাটা কিন্তু মিন থেকে অনেক দূর পর্যন্ত ছড়াইতে পারে। মিন দিয়ে আমরা খালি ডাটার একটা আইডিয়া পাই যে এই ভ্যালুটা ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে, ডাটাটা এই ভ্যালুর কাছাকাছি আছে, কিন্তু ডাটাটা ওই ভ্যালু থেকে অ্যাকচুয়ালি কতটুকু পর্যন্ত ছড়াইছে, আসলে যে অনেক দূর ছড়াইতেছে, এটা কিন্তু আমরা মিন থেকে কোনো আইডিয়া পাই না। তো সেটার জন্য আমাদের ডিসপারশনটা লাগে। ডিসপারশন বা ভেরিয়েন্স যেটা, সে আমাদেরকে বলে যে একটা ডাটা সেট
তার মিনের মানটা থেকে কতটুকু ছড়াইছে অন এন অ্যাভারেজ সেটা দেখানোই হচ্ছে ভেরিয়েন্সের কাজ। যেমন দেখো এখানে আমার ছড়ানোর রেঞ্জটা কত, 0.03 পর্যন্ত গেছে, কিন্তু এখানে দেখো মানটা কত দূর গেছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার এই 0 থেকে 0.03 এর মধ্যে আছে, আর এখানে দেখো মানটা কই গেল, এখানে দেখো মানটা কত দূর গেছে, 0.10 পার হয়ে কিন্তু আরো বহু দূর চলে গেছে, এদিকে কিন্তু নেগেটিভ মানও গেছে, ওইখানে কিন্তু এরকম ছিল না, ঠিক না? মনে পড়ে মিনের থেকে অনেক দূর চলে গেছে না এখানে আগেরটার সাথে যদি কম্পেয়ার করো। ডিসপারশনের কাজই এটা, আমাদের এই ডিসপারশনের যে মেজারগুলো ভেরিয়েন্স বলো বা যেটাই বলো, এগুলার কাজ হলো আমাদেরকে বলা যে আমাদের একটা ডাটা সেট তার এভারেজ মানটা থেকে অন এন এভারেজ কতটুকু পর্যন্ত ছড়াইতেছে এটা বের করাই হচ্ছে আমার এই ডিসপারশন বা ভেরিয়েন্সের কাজ। আমি আবার বলতেছি, তোমাদের কাছে যে ডিসপারশন টপিকটা পড়েছে, ভেরিয়েন্স টপিকটা যে পড়েছে, ভেরিয়েন্স বা ডিসপারশনের উদ্দেশ্য হচ্ছে একটা ডাটা সেট তার সেন্ট্রাল ভ্যালু যেটা তার রিপ্রেজেন্ট করার যে ভ্যালুটা মিন বলো, মিডিয়ান বলো বা মুডি বলো, এটা থেকে অন এন এভারেজ কতটুকু পর্যন্ত ছড়াইছে এটা বাইর করাই হলো ভেরিয়েন্সের কাজ। ভেরিয়েন্সের একটা চমৎকার ফর্মুলা তোমাদের কাছে স্যার পড়েছিল, ওই যে সাম ওভার এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, মনে পড়ে এরকম একটা ফর্মুলা স্যারে পড়েছিল না, বিশাল বিশাল সব টেবিল বানায় বাবারা, কিছুটা মনে পড়ে তো নাকি? জি স্যার। ভেরি গুড। তো এখন দেখো আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা মিন বাইর করছি, র্যান্ডম ভেরিয়েবলের জন্য সিমিলারলি চাইলে আমরা ভেরিয়েন্সও বাইর করতে পারি। এই ভেরিয়েন্স বাইর করার ফর্মুলা হলো এটা, র্যান্ডম ভেরিয়েবলের জন্য ভেরিয়েন্স বাইর করার ফর্মুলা হলো এটা। তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। র্যান্ডম ভেরিয়েবলের জন্য ভেরিয়েন্স বাইর করার ফর্মুলা এটা। এখানে দেখো আমরা আগে কিন্তু মিনটা বাই করছি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স জেড, এটা ছিল আমাদের মিন, এটা আমরা অলরেডি বাইর করে ফেলছি। নতুন একটা টার্ম বাই করতে হবে, ই এক্স স্কোয়ার, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ারটা আমাদের বাইর করতে হবে। এটা কেমনে বাইর করব? আগে যেখানে আমরা এই যে দেখো এক্স আই দিয়ে পি এক্স আই রে গুণ করছিলাম, এখন এক্স আই স্কোয়ার রে আমরা পি এক্স আই দিয়ে গুণ করব। কন্টিনিউয়াস এর বেলায় এক্স স্কোয়ার দিয়ে ফাংশন অফ এক্স এ গুণ করব, করে আমরা এটার ইন্টিগ্রেশনের মানটা বাইর করব, এখানে সামেশনের মানটা বাইর করব। করার পরে এই মানটা থেকে আমাদের মিনের মানটাকে স্কোয়ার করে বিয়োগ করে দিলে আমরা আমাদের ভেরিয়েন্সটা পেয়ে যাব। বাবারা তোমরা একটা স্ক্রিনশট নাও, তারপর আমি ম্যাথটা করলে তোমার আমার মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো স্ক্রিনশট নিছো তোমরা? জি স্যার। ভেরি গুড। তাহলে এখন এক কাজ করো, আমরা আমাদের ম্যাথে আবার চলে যাই। আমাদের ওই যে ডিসক্রিট ম্যাথ, ডিসক্রিটের জন্য যে মিন বাইর করছিলা, করার পরে এই জায়গাটায় এখন তোমরা লেখো যে ফর ভেরিয়েন্স ভি এ আর এক্স এটা সমান সমান হচ্ছে দিয়া তোমরা এই যে এই ফর্মুলাটা লেখো, ফর ভেরিয়েন্স ভি এ আর এক্স এটা লেখা তোমরা লেখো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, লেখছো? আমি ফার্স্টে ডিসক্রিটের জন্য লিখতেছি, এটা লেখা হলো ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এটা বাইর করতে হবে। তো এটা সমান সমান কি, এটা সমান সমান দিয়ে যদি আমরা লিখি, এটা সমান সমান কি আসে, এটা ইকুয়াল টু কি আসে, এখানে যেগুলা মানগুলা ছিল এই মানগুলার মধ্যে জাস্ট স্কোয়ার করে বসায় দিবা। এই তো এখানে একটা স্কোয়ার বসায় দাও, -2 এর উপর একটা স্কোয়ার বসায় দাও, 0 এর উপরে স্কোয়ার বসাইলেও যা, না বসাইলেও তো, আমি এটা বসাইলাম না। 1 এর উপর একটা স্কোয়ার বসায় দাও, 2 এর উপর একটা স্কোয়ার বসায় দাও। আচ্ছা 0 এর উপর একটা স্কোয়ার বসায় দিই, পরে আবার কইবা যে স্যারে বসা নেই, দিলাম বসায়। আচ্ছা বসায় দেখো তো মানটা কত আসে। বুঝতে পারছো আগে আমরা কি করছিলাম, এখানে সবগুলা মানরে করেসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করছিলাম, এখন আমরা জাস্ট মানগুলোরে স্কোয়ার করে করে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করতেছি। দেখো তো বাবারা মানটা কত আসে, লেখছো সবাই, লেখছো তো বাবারা? লেডিজ এন্ড জেন্টলম্যান লেখছো তো, এই লাইনটা লেখছো তো? লেখা হইলে তোমরা হিসাব শুরু করো। স্যার 2.7। 2.7 না, এরকমই আসার কথা। কারণ আমি একটু দেখি কত আসে আমার, 4, আরে আমার তো 2.7 এসে, ভেরি গুড।
কাশফি আহমদ এই কম্পিউটার হচ্ছে ফার্স্ট, ভেরি গুড। আচ্ছা তাহলে লেখা ফেলো 2.7, আর ভেরিয়েন্স তাহলে কত আসে? সো ভেরিয়েন্স অফ এক্স সরি ক্যাপিটাল এক্স, এটা হইলো তাহলে 2.7 মাইনাস 0.4 তার স্কোয়ার। দেখো তো কত আসে তাহলে? 2.7 মাইনাস 0.4 2.54 তার 2.54 স্কোয়ার, 2.54, ভেরি গুড। আচ্ছা এটা হলো তাহলে আমাদের ডিসক্রিটের জন্য ভেরিয়েন্স আসলো এটা। এবার সিমিলারলি আমরা কন্টিনিউয়াসের জন্য করব। কন্টিনিউয়াসের জন্য করার জন্য সেম কাহিনী হবে, লিখে ফেলো ফর ভেরিয়েন্স। এখন আমি কন্টিনিউয়াসে চলে গেলাম, তোমরা এখানে তো যা করছিলা, আমি এখন আমার পেইন্ট ফাইলে চলে গেলাম। আচ্ছা পেইন্ট ফাইলে তো লেখা যাবে না, ভেরিয়েন্স সমান সমান এইটা। আচ্ছা এটা লেখার পরে এখন তোমরা আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ারটা বাইর করতে হবে। এটা আমাদের বাইর করতে হবে। আচ্ছা এটা সমান সমান আচ্ছা এই পাশে মানটা বসাবো। আচ্ছা এখন আমি আমার এই ফাইলটা আবার খুলতেছি। এখন এখানে লেখো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার, এটা সমান সমান কি হবে? 0 থেকে 4, এবার একটা এক্স স্কোয়ার এখানে হবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই 8। আচ্ছা তাহলে এই জায়গাটা হয়ে যাবে তোমার এক্স কিউব, এই জায়গাটা হয়ে যেতেছে তাহলে তোমার এক্স কিউব বাই 8, ইন্টিগ্রেট করলে এখন হবে এক্স টু দি পাওয়ার 4, আর 8 টু দি পাওয়ার কত আসে, সরি এটা হয়ে যাবে তাহলে কত 4, 8 4 4 এটা 32, 4 এটা 32 যদি হয় এটা বোধহয় 8 আসে, দেখো তো বাবারা 8 আসে না, দেখো তো। জি স্যার 8 আসে। ভেরি গুড, তো লেখা ফেলো 8। করছো সবাই, করছো বাবারা? জি স্যার। আচ্ছা তাহলে আমি আমার ওয়ার্ড ফাইলে গেলাম, এটা আসতেছে তাহলে 8। সো ভেরিয়েন্স কত আসে? ভেরিয়েন্স অফ এক্স তাহলে আসে আমার 8 মাইনাস 8/3 এটা স্কোয়ার। দেখো তো কত আসে মানটা? স্যার 8/9। 8/9 আসে, ওকে। 64 আর 9, 8 নং 72, 72 থেকে 64 গেলে 8/9, ঠিক আছে এটি আসবে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে বাবারা আমার এই পর্যন্ত একটা টপিক শেষ হইলো। এখন শুনো, আমি তোমাদের এই স্লাইডটাতে ব্যাক করি। তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা এটা একটু বাসায় ট্রাই করো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি এটা নিয়ে কথা বলবো যে তোমরা পারছো কিনা, যদি না পারো তাহলে আগামী ক্লাসে সলভ করবো। আচ্ছা আমার এই টপিকটা, এই র্যান্ডম ভেরিয়েবলের টপিকটা শেষ, আমি এখন নতুন একটা টপিক শুরু করব। তার আগে তোমরা কত করে একটা 5-7 মিনিটের ব্রেক দিলে ভালো হয়, কত মনটা কি চায় কও? হ্যাঁ স্যার দিলে ভালো হয়। একটা 5-7 মিনিটের ব্রেক নেই, 7 মিনিট নিলে কেমন হয়? আমার ঘড়িতে এখন 12টা 3 বাজে, আমরা 12টা 10-এ আবার শুরু করি, কেমন হয়? স্যার একটা 10 মিনিট আগে ছেড়ে দিলে ভালো হয় স্যার। আমি তো যত তাড়াতাড়ি পারি ছেড়ে দিম বাবার, ওটা তো আমার মাথায় আছেই। ইস্পিতা মা স্যার আছো তুমি? তাহলে এক কাজ করতে পারেন স্যার, মানে কন্টিনিউ করে যে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় স্যার। ওই মেয়ে আমার টায়ার লাগে না, আমার তো টায়ার লাগে, আমার তো চোখে ঘুম, এমন করো গে? জি স্যার তাহলে স্যার নেন স্যার। আচ্ছা আমিও তো তোমাকে মতোই একজন, তোমরা শিখতেছো আমিও শিখতেছি না। আচ্ছা ইস্পিতা মা আমরা একটা 10 মিনিট একটা ব্রেক নিই, আমরা ইনশাল্লাহ 12টা 11-তে আবার শুরু করি, চলবো? জি স্যার। ভেরি গুড, তাহলে ইনশাল্লাহ 12টা 11-তে আবার দেখা হবে, বিআরবি।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা কি শুরু করবো আবার আস্তে আস্তে, জি স্যার। নাকি বেশি আগে এসে পড়ছি? আচ্ছা, টিকা নিয়ে তোমাকে চিন্তা হন নাকি, কদি দিবা নাকি? তোমাদের চিন্তা হন নাকি? কি লাভ স্যার? এটা একটা দামি কথা কইছো, কি লাভ? কিন্তু মানে তোমাদের মানে প্রসপেক্টটা কি? তুমি কইতেছো কি লাভ, বাকিদের কোনো মতামত আছে কিনা, বা কি মনে করো তোমরা, তোমাদের ইচ্ছা কি বা চিন্তা ভাবনা কি? জি স্যার দিব। হুম। স্যার একটা সময় ইচ্ছা ছিল স্যার, বাট যখন স্যার দেখতেছি স্যার টিকা দেওয়ার পরে যখন কয়েকজন কোভিড এফেক্টেড হইতেছে স্যার, এরপরে স্যার মানে মনে হইতেছে স্যার ফাও ফাও আর কিছুই না। হুম। না, এন একটা ব্যাপার আছে, মনে করো গত বছর যখন নাকি রিপোর্ট গুলো আসে, মনে করো ফার্স্টে তো ফাইজার করলো, তারপরে আমেরিকাতে মডার্না চালু হয়েছে, ফাইজার, মডার্না, তারপরে অক্সফোর্ড। এরা সবাই কিন্তু তোমার ইনিশিয়াল রিপোর্ট গুলো যখন আসে, এরা কিন্তু বলছিল যে তোমার 95% কেসে সফল হয়েছে, বা 80%, 70% এরকম কিন্তু বলছিল। তার মানে কি, টিকা যাদের দিতেছে তাদের মধ্যে 70%-এর মধ্যে এটা কাজ করতেছে, বাকি 30%-এর কিন্তু করতেছে না। বা যদি 95% করে, তাহলে মনে করো 1 লাখ লোকের দিলে কিন্তু 5,000 লোকের বেলায় টিকাটা কাজ করবে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। আর যেটা হইতে পারে কপাল খারাপ হইলে হয়তো সেটা আমি হইতে পারি, এটা একটা ব্যাপার আছে। কিন্তু এটা ছাড়া তো আসলে কোনো প্রপার উপায়ও নেই। আর নাহলে যেটা করা যায়, সবাই করোনা ভাইরাস ধরায় দাও, সবাই কাইসা কুইসা আস্তে ধীরে ঠিক হয়ে যায়, কয়েকটা মইরা যাক, তারপরে যদি তুমি খুলতে পারো। আর ওটা তো আবার ঠিক হবো না, ঠিক না? তুমি কি কো? আচ্ছা, তোমাদের এই মধ্যে, কারণে কি একটা ওয়ে স্যার, এটা কি সত্যি কথা? ওয়েল, আমি এপিডেমিওলজিস্ট না, কিন্তু এপিডেমিওলজিস্ট যারা, এপিডেমিওলজি হচ্ছে একটা একটা জগা খিচুড়ি সাবজেক্ট। এটার মধ্যে তোমার কিছুটা হলো স্ট্যাটিস্টিক্স, কিছুটা হলো মেডিকেল সায়েন্স, কিছুটা আবার সোশিওলজির জিনিসপত্র আছে। এরা ঠিক করে যে তোমার আসলে কত এই ধরনের, এটার পলিসিটা কি হবে, কতজন লোকের টিকা দিতে হবে এবং কাদের টিকা দিতে হবে এবং কেমনে দিতে হবে, এই পলিসিগুলো ওরা ঠিক করে। বাজেটের ব্যাপারটা ঠিক করে আবার গভর্নমেন্ট, কিন্তু এরাই মেইনলি ডিস্ট্রিবিউশনটা ঠিক করে যে কেমনে করলে তোমার সবচেয়ে বেশি কন্ট্রোল করা যাবে। স্যার আমি একটা আর্টিকেলে পড়ছিলাম এরকম অ্যাকচুয়ালি যে এর আগে বিভিন্ন প্যান্ডেমিকের নাকি স্যার এরকম মানে ছোট 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 স্টেটের ক্ষেত্রে হুম। এরকম করা হয়েছিল যে গণহারে সবাইকে নাকি স্যার ওটা ভাইরাসের আওতায় নিয়ে আসা হয়েছিল যাতে ছড়াইতে না পারে, মানে ছড়ানোর মতো স্যার কোনো স্কোপ যেন আর বাকি না থাকে, মানে এরকম নাকি করা হয়। আমি জানি না কতটুকু সত্য। তুমি যেটা শুনছো ঠিকই শুনছো, এবং সেম কাজ সুইডেন করছিল। সুইডেন কইরা খুব একটা লাভ হয় নাই সুইডেনের। মনে করো সারা ওয়ার্ল্ডে লকডাউন দিছে, সুইডেন কিন্তু কোনো লকডাউন দেয় নাই। সুইডেন একদম কোনো লকডাউন দেয় নাই। লকডাউন না দেওয়াতে যেটা হয়েছে, এরা সাফার করছে সবচেয়ে বেশি। এবং যে কারণে যখন নাকি ইউরোপে আবার সেকেন্ড ওয়েভটা আসছে, এবার হেরাও লকডাউন দিছে, কারণ দেখছে যে আগের বার করে এদের সাংঘাতিক ক্ষতি হয়েছে। এবার আর তারা সেটা অ্যাফোর্ড করতে পারেনি, কারণ সুইডেনে কিন্তু এমনিও কিন্তু বয়স্ক লোকজন বেশি। সুইডেনের বয়স্ক লোকজন খুবই বেশি, ইউরোপের বাকি দেশগুলোর মতোই। ওকে, ইটালি বা ফ্রান্সের চেয়ে কম, কিন্তু তারপরও এদেরও কিন্তু অনেক বেশি। তো এরা যে পরিমাণে সাফার করছে পয়লা ওয়েভের সময়, এরা আর সেকেন্ড টাইম এটা নিতে সাহস পায়নি। ওদের দেশে যে চিফ এপিডেমিওলজিস্ট, যে এই লোকটারে নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়েছে, এর নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে সে আহ, এটা তার, সে সম্পূর্ণ তার একার বুদ্ধি ছিল যে সবাই তারা এটা বাড়াই দিব, তারা কিছু করবো না, সবার মধ্যে ইমিউন সিস্টেম গ্রো আপ করবে। বাস্তবে সেটা করে নাই, সবার মধ্যে করে না। এখন যদি আমার মধ্যে না করে থাকে, তো আমি গেছি। তবে আমাদের একটা প্লাস সাইড, যেটা আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, আমরা এতটাই পলিউশনের শিকার হয়ে রয়েছি, যে কারণে হয়তো করোনা খুব একটা সুবিধা হয়তো আসলেই করতে পারেনি। আল্লাহর রহমতে আমাদের শরীরে নাই এমন কোন জিনিস নেই যেটা নাকি আমাদের শরীরে ঢুকে নেই। ইমিউনিটি এতটা ভালো স্যার। আমাদের মানে এমনি সার্ভাইভ করার জন্য আমাদের মধ্যে হয়তো এমনি কোনো একটা ইয়া হয়ে রয়েছে, এভলিউশন হয়ে রয়েছে, আমরা জানিও না। মনে করো ফার্ম গেট এলাকায় তুমি যদি যা 10 মিনিট খাড়া থাকো, তোমার শরীরে যে ইমিউন গ্রো করবো তুমি, আমি জানি না এটা অন্য কোনো জায়গায় এটা সম্ভব কিনা। তারপর মনে করো খাবারের ভেজাল, আল্লাহর রহমতে আমরা এতটাই ভেজাল এবং এতটাই উল্টাপাল্টা জিনিস খাই যে, ফর এক্সাম্পল আমার নিজের কথাই বলি, আমি যখন বাইরে পড়াশোনার জন্য ছিলাম না বাবারা, মনে করো ছুটিতে মাঝে মধ্যে তো আসছি, আমি মনে হয় টোটাল 3 বার দেশে ফিরছি ছুটিতে, ধরো 15-20 দিনের জন্য আসছি। 20 দিনের বেশি থাকতে পারিনি, একবার বোধহয় 20 দিন ছিলাম, বাকি বার 10-15 এরকম থাকতাম আর কি। দেশে আসার পরে আমার প্রথম দিনটা কোনো মতে গেল, সেকেন্ড দিনে আমার পেট খারাপ হয়ে যেত। কারণ আমি মনে করো ইউরোপে বা অস্ট্রেলিয়া যখন ছিলাম, ওখানে মনে করো এরা খাবারের মানের ব্যাপারে খুবই খুবই সেন্সিটিভ। এখানে একটা ফোঁটা কিছু এদিক সেদিক করলে চিরতরে সে ব্যান হবে, জেলখানা তো আছেই কপালে। বাংলাদেশে আইসা মনে করো ওইটা খায়া খায়া অভ্যাস হয়ে যেত, বাংলাদেশে হিসাব এই জিনিস খায়া 2 দিনের মধ্যে পেট নেমে যেত। 3-4 দিন যাওয়ার পরে আবার অভ্যাস হয়ে যেত, দেখতাম কোনো সমস্যা হতো না। এখান থেকে যখন আবার ব্যাক করতাম, ওখানে যে ভালো খাবারটা খায়, তখন আরেকবার পেট খারাপ হয়ে যেত, মানে ধাক্কা একটা পড়তোই। তো এডি খায়া খায়া আমরা অভ্যাস হয়ে গেছে আমাদের।
আমগুলোর করোনা ভাইরাসে কদ্দূর কি করবো, এটাই এই জন্যই হয়তো আমাদের খুব বেশি ক্ষতি হয় না। আদারওয়াইজ ঢাকা শহরে যে পরিমাণে লোক থাকে, একটা লোকেরও তো করোনা ছাড়া থাকার কথা না, কয়জনের পাইছে, হোয়াটএভার। স্যার জি মা বলেন। স্যার আমাদের বাসায় আমাদের 4 জনেরই হয়েছে, মানে আমি, আব্বু, আম্মু, বোন, আমাদের 4 জনেরই হয়েছে করোনা আচ্ছা পরে? একসাথে। পরে স্যার মানে প্রায় 1 মাসের মতো লাগছে, আমরা ঠিক হয়ে গেছি। কিন্তু মানে আম্মুর একটু প্রবলেম ছিল, মানে আম্মুর একটু শ্বাসকষ্ট টাইপ ছিল, হুম হুম। একটু একটু হতো আর কি তাও। কিন্তু আমরা এমনি অত মানে খারাপ অবস্থা হয় নাই, ভালো ছিলাম। এই সব নিয়ম কানুন মানছি আর কি। সৃষ্টিকর্তা আপনাদের দয়া করছে যে আপনাদের এর চেয়ে খারাপ কিছু হয়নি, এর চেয়ে খারাপ কিছু তো হয়তো হইতে পারতো। অনেক লোক কিন্তু জি স্যার। সাংঘাতিক সাফার করছে। যেমন জি তোমাদের তো স্যার। আমি বোধহয় বলছি যে মানে ওই পিকের টাইমটা আমি কিন্তু সম্পূর্ণ হাসপাতালে ছিলাম। আমি লোকজনটা এতটাই সাফার করতে দেখছি কাউরে কাউরে, বুঝতাম না যে একই সাথে একজন সাফার করতেছে আরেকজনের কিছু হইতেছে না, এটা ব্যাখ্যাটা কি আমি জানি না, আসলে ব্যাখ্যা কি আমি জানি না। হোয়াটএভার, বহুত প্যাক প্যাক করলাম, এবার আসেন আবার বিদ্যা দেওয়া শুরু করি, কি কোন? আচ্ছা, কারে জিজ্ঞাসা করা যায়? মিস্টার মাহাবুর রহমান, বাবা তুমি কেমন আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মিস্টার মাহাবুর রহমান। তোমার কি বাবা মিস্টার টমাস আলভা এডিসনের কথা মনে পড়ে? আমি আমার ক্লাসে মনে এর কথাই সবচেয়ে বেশি কইছি, মনে পড়ে এর কথা? জি স্যার। কি জানি কইছিলাম এর নিয়ে? ওই যে খালি লাইট বাল্ব বানাইতো আর ফেল করতো, লাইট বাল্ব বাল্ব খালি বাল্ব বানাইতো নাকি? জি বাল্ব স্যার। বানাইতো আর বাঙালি দোকানে ব্যস্ত। ভেরি গুড। তাহলে এখন মনে করো আবার সেই মিস্টার এডিসন নিয়ে টানাটানি শুরু করি। মিস্টার এডিসন মনে করো মিস্টার মাহবুব রহমানের কাছ থেকে একটা 2 টাকার কয়েন চাইলো। মিস্টার মাহবুব রহমান তুমি তার একটা 2 টাকার কয়েন দিলা, বাংলাদেশের 2 টাকার কয়েন। 2 টাকার কয়েন নিয়ে সে একটা বাল্বের ফিলামেন্টে লাগাইলো, ফট করে কাটতে গেল। তাহলে সে তার খাতাটা খুললো, খুললা সে লিখলো ফেইলিউর। এরপরে কইলো মিস্টার মাহবুব রহমান তুমি এবারে অন্য কিছু একটা দাও। এবার মাহবুব রহমান কি করবো, তার বাসা যে সলার ঝাড়ুটা আছে, ওই ঝাড়ুর যে হ্যান্ডেলটা ওই একটা চিকন তার বাইর করে দিয়ে গেলো, নে বেটাক নে। এটা দিল, এবারও পাইলো সে একটা ফেইলিউর। আবার কইলো যে নতুন কিছু একটা দাও। মিস্টার মাহবুব রহমান এবার মনে করো এমন একটা কিছু দিল যে সামাও কাজ করে ফেললো, তখন সে তার খাতার মধ্যে কি লিখবে? সাকসেস। আচ্ছা, তো এই যে এডিসনের এক্সপেরিমেন্টটা, সে যে মোটা দাগে লিখতেছে ফেইলিউর বা সাকসেস, এরকম আরো কিছু এক্সপেরিমেন্ট আমরা রিয়েল লাইফে পাই যেখানে আউটকাম মাত্র 2টা। ফর এক্সাম্পল তোমরা এই যে তোমাদের ফার্স্ট ইয়ারে কি কারেন্টের ইয়াগুলো ছিল না? ফার্স্ট ইয়ারে ফিজিক্স পড়ছো, কিন্তু ইলেকট্রিক্যালের ল্যাবগুলো কি সেকেন্ড ইয়ারে নাকি ফার্স্ট ইয়ারে, কোন কোন লেভেলে থাকে লেডিজ এন্ড জেন্টলম্যান? স্যার ফিজিক্সের যেগুলা হচ্ছে আপনার মানে পিওর ফিজিক্সের ল্যাবগুলো ফার্স্ট ইয়ারই হয়, আর হচ্ছে ইলেকট্রিক্যালের ল্যাবগুলো সেকেন্ড ইয়ারে। তাহলে আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা তো এখনো সেই সাক্ষাৎ পাও নাই, ঠিক না? জি স্যার, পাইনি। তোমাদের পড়ানোর জন্য 2জন টিচার অধীর আগ্রহে দাঁড়ায় আছে। একজনের সাথে গতকালকে দেখা হয়েছে, আমি জানি না সে কতটুকু আগ্রহ নিয়ে আছে, কিন্তু আমার ধারণা সেও আছে। তো ইলেকট্রিক্যাল সার্কিটের বেলায় যে কোনো কারেন্টের জন্য সিগন্যাল কিন্তু মাত্র 2টা। কারেন্ট যদি না থাকে 0, কারেন্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে 1। এই 2টা সিগন্যালের উপরে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্যাল দুনিয়াটা দাঁড়ায় আছে। তাহলে বাবারা দেখো, একটা এক্সপেরিমেন্ট যদি এরকম হয়, একটা ট্রায়াল যদি এরকম হয় যেটার আউটকাম মাত্র 2টা, যেটার স্যাম্পল স্পেসে মাত্র 2টা পয়েন্ট আসে, ফেইলিউর আর সাকসেস, এই টাইপের যে এক্সপেরিমেন্ট গুলা, অথবা যদি এই 0 1 দিয়ে যদি প্রকাশ করি বাইনারি আকারে, এই টাইপের যে এক্সপেরিমেন্ট গুলা যেখানে আউটকাম মাত্র 2টা, বাইনারি আউটকাম, এই টাইপের যে এক্সপেরিমেন্ট গুলা বা ট্রায়াল গুলা, এগুলাকে আমরা বলি বার্নলি ট্রায়াল। আমি আবার বলতেছি, একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়াল যদি এরকম হয় যেখানে আমার আউটকাম মাত্র 2টা, বাইনারি আউটকাম, তখন আমরা বলি যে এই ট্রায়ালটার নাম হচ্ছে বার্নলি ট্রায়াল। তাহলে এখন দেখো, এই যে বার্নলি ট্রায়াল একটা করলাম, এই বার্নলি ট্রায়ালের জন্য এটার আউটকামও তো একটা র্যান্ডম ভেরিয়েবল না? মনে করো ট্রায়াল টু ট্রায়াল কি মানটা ভেরি করতেছে না? এই যে মনে করো মিস্টার মাহবুব রহমান, সে ফার্স্টে একটা ইয়া দিছে, কি জানি দিল ফার্স্টে, কিছু একটা দিছে ফার্স্ট, কয়েন স্যার। কয়েন দিছে, 2 টাকার কয়েন। সে সে মানি লন্ডারিং করছে, সে টাকা বাংলাদেশের মুদ্রা বাইরে পাচার করছে। প্রথমবার একটা ফেইলিউর আসছে, সেকেন্ডবার সে যখন সলার কাটি জারু দিয়ে দিয়েছে সেবারও ফেইলিউর আসছে। এমনি ফেইলিউর আর সাকসেসের মধ্যে ঘোরাঘুরি করছে। তাহলে দেখো এটা একটা র্যান্ডম ভেরিয়েবল ধরা যায় না যে মানটা এখানে খালি 2টার মধ্যে ঘোরাফেরা করতেছে? মনে করো আমি বললাম এটা একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটার মান হচ্ছে 2টা, হয় ফেইলিউর অথবা সাকসেস, বলা যায় না? ট্রায়াল টু মানটা ভেরি করতেই পারে, পারে না? জি স্যার। এই যে একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল পাইলাম, এটা তাহলে কই থেকে আসলো? বার্নলি ট্রায়াল থেকে আসলো, বলা যায়?
বার্নলি ট্রায়ালের যে আউটকামটা, এটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা কি হলো? নতুন একটা ভেরিয়েবল আসলো এক্স, র্যান্ডম ভেরিয়েবল এক্স, যেটার মান হয় খালি দুইটা, ফেলিউর অথবা সাকসেস অথবা 0 অথবা 1। তাহলে এই যে র্যান্ডম ভেরিয়েবলটা, এটাকে আমরা বলতেছি বার্নলি ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার আমরা বলতেছি বার্নলি ভেরিয়েবল। এই এক্স যেটা পাইছো, এই এক্স রে আমরা বলতেছি এই একটা বার্নলি ভেরিয়েবল। আর এর মান কি কি নেয়? এর মান নেয় মাত্র দুইটা, ফেলিউর অথবা সাকসেস। এখন এই বার্নলি র্যান্ডম ভেরিয়েবল যেটা, এটার জন্য যে ডিস্ট্রিবিউশন, এটারই আমরা বলি বার্নলি ডিস্ট্রিবিউশন। বাবার এই পর্যন্ত যা করছি সব কথা কি সবাই বুঝতে পারছো? আমি একদম সিম্পল বাংলায় তুমি করে কয়ে গেলাম। সবাই কি বুঝছো বাবারা বার্নলি ডিস্ট্রিবিউশনটা কেমনে আসে? আমরা একটা এক্সপেরিমেন্টের কথা চিন্তা করতেছি যেখানে আউটকাম মাত্র দুইটা, একটা বাইনারি আউটকাম, দুইটার বাইরে কোনো আউটকাম নাই। এই বাইনারি আউটকামের জন্য যে এক্সপেরিমেন্ট, সেটার যে ট্রায়ালটা, আমি যদি একটা ট্রায়ালের চিন্তা করি, এটা আমরা বলতেছি বার্নলি ট্রায়াল। বার্নলি ট্রায়ালের যে আউটকাম, এটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স দিয়ে প্রকাশ করি, সে মান নিতে পারে দুইটা, ফেলিউর অথবা সাকসেস। এরে আমরা বলতেছি যে এ হলো গিয়ে একটা বার্নলি ভেরিয়েবল, এবং এই বার্নলি ভেরিয়েবলের জন্য যেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তারা আমরা বলতেছি বার্নলি ডিস্ট্রিবিউশন। বাবারা তোমরা সবাই কি আমার কথাগুলো বুঝছো? জি স্যার। আলহামদুলিল্লাহ। মিস্টার মাহবুব রহমান, তুমি কি খুশি যে তোমার কাজ দিয়ে শেষ পর্যন্ত এডিসনের একটা গতি হয়েছে? জি স্যার। আলহামদুলিল্লাহ, তুমি খুশি থাকলে আমি খুশি। তাহলে এখন তোমরা এক কাজ করো, সুন্দর করে এই বার্নলি ট্রায়ালের এই জিনিসের একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নাও, কই গেল? এই যে এইটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এই যে ট্রায়ালটা, বার্নলি ট্রায়াল, এই নামটা আছে জেমস বার্নলি থেকে। আমি যতদূর মনে পড়ে সে ব্রিটিশ, আমার যতদূর মনে পড়ে সে একজন ব্রিটিশ সিটিজেন ছিল, তার নাম থেকে এটার নাম রাখা হয়েছে বার্নলি ট্রায়াল। আচ্ছা, তাহলে এখন দেখো, এই বার্নলি ট্রায়াল, এই বার্নলি র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন, তারে বলতেছি বার্নলি ডিস্ট্রিবিউশন। এর প্যারামিটার মাত্র একটা, সেটা কি? যে আমার এই সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত, এটারই আমরা বলতেছি এটার প্যারামিটার, যেটারে পি দিয়ে প্রকাশ করা হয়। তো এটা কি হতে পারে? এই যে বললাম যে আমরা বলছিলাম যে 1 হচ্ছে একটা সাকসেস, তো সাকসেসের প্রবাবিলিটি আমরা ধরতেছি পি, আর ফেইলিউরের প্রবাবিলিটি যেটা x = 0, সেটার বেলা ধরতেছি অবশ্যই 1 - p, অথবা এটার কিউ দিয়েও প্রকাশ করা হয়। এই বার্নলি ট্রায়ালের প্যারামিটার সব মিলে এই একটাই, যেটা বলতেছি পি, এবং সাথে অল্টারনেটিভলি চাইলে কিউ একটা ধরা যায়, যেটা হচ্ছে আমার 1 - p এর সমান। আচ্ছা, তো যেহেতু এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, এই বার্নলি র্যান্ডম ভেরিয়েবল যে এক্স রে বললাম, যেটা একটা বার্নলি ডিস্ট্রিবিউশন ফলো করে, এই যে র্যান্ডম ভেরিয়েবলটা, এই বার্নলি র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিনের মান হচ্ছে পি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হচ্ছে পি, যেমন একটু আগে তোমরা দেখছো মিন কি জিনিস। আর এটার জন্য ভেরিয়েন্স যেটা, সেটা হচ্ছে পি কিউ, অথবা পি ইন্টু 1 - p, যেভাবে তোমরা বলো। আমি তোমাদেরকে এটার ডেরিভেশনটা দেখাইতেছি না, যেটা কেমনে আসছে, এটা তোমরা উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ দিলেই পাবা। তোমরা মন চাইলে দেখতে পারো, তবে এই ধরনের ডেরিভেশন আমরা পছন্দ করি না, এইসব দেওয়ার মতো দরকার নেই। আমরা চাই যে তোমরা অ্যাপ্লিকেশন গুলো ভালো মতো শিখো। হোয়াটএভার, এই ফর্মুলা দুইটা মনে রাখো, এখান থেকে হয়তো আমি তোমাদের সাথে ম্যাথ দিতে পারি, কওয়া যায় না, যদি মাথা নষ্ট হয়ে যায় ম্যাথ দিয়ে দিতে পারে। আচ্ছা বাবারা, এখন তাহলে তোমরা কও তো বার্নলি ট্রায়াল কি সবাই বুঝছো বাবারা? জি স্যার। আলহামদুলিল্লাহ। রোল নাম্বার 18, ফৌজিয়া আম্মা, তুমি কি বুঝতে পারছো? ভেরি গুড। আরো দুই একটা পোলারে জিগাই। রোল নাম্বার 71, মিস্টার পিয়াম ফুয়াদ, তুমি কি ধরতে পারছো বাবা? মিস্টার পিয়াম ফুয়াদ, তুমি কি ধরতে পারছো আব্বা? আচ্ছা, হে সম্ভবত ল্যাপটপ সে সম্ভবত ডেস্কটপ ইউজ করতেছে, তার সম্ভবত এটা নাই, হোয়াটএভার, তার হেডফোন সম্ভবত নাই। মিস্টার তানজিম আজাদ, রোল নাম্বার 72, তুমি কি ধরতে পারছো বাবজান? মিস্টার তানজিম আজাদ, তুমি কি ধরতে পারছো? আচ্ছা, রোল নাম্বার 77, মিস্টার জয়, তুমি কি বুঝতে পারছো বাবা? কেউই দিয়ে কথা কয় না, সবাইকে মাইন্ড করলো আমার লগে। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 28, মালিহা মা, তুমি কি ধরতে পারছো? আমি আশা করি সবাই ধরতে পারছে, কেউই কথা কইতেছে না, বুঝলাম না লজ্জা পেয়েছে নাকি। ওকে, তাহলে এবার আসো এডিসন আর একটু পচাই। মিস্টার মাহবুব রহমান, মিস্টার মাহবুব রহমান, তুমি কি আসো না বাবা? জি স্যার। আমরা তো একবার বার্নলি ট্রায়াল করে ছেড়ে দিলাম, কিন্তু এডিসন তো একবারে থামে নাই, সে তো বারবার কইরা গেছে না, ঘন্টার পর ঘন্টা সে কইরা গেছে না, করছো তো নাকি? তাহলে মনে করো আমি তার নাম দেওয়া শুরু করলাম, ট্রায়াল 1 করলো, কইরা সে একটা ফেলিউর পাইলো, সেকেন্ড ট্রায়াল দিল, এখানেও সে একটা ফেলিউর পাইলো,
এভাবে করতে করতে যায় সে মনে করো 100 নাম্বার ট্রায়ালে যায় সে একটা সাকসেস পাইলো, 100 নাম্বার ট্রায়ালে যায় তোমার দেখা পাইছে, এরপর সে সাকসেস পাইলো। তারপরে মনে করো তার খেয়াল হইলো, তারপর সে আরেকটা ট্রাই করে পরের বার সে আবার ফেইলু পাইলো। তারপরে মনে করো সে টানা, এরপরে তার লাক খুললো, সে টানা সাকসেস পাওয়া শুরু করলো। আচ্ছা, এভাবে করে মনে করো সে একটা পার্টিকুলার দিনে 120টা ট্রায়াল করে সে অফ গেল, আর সে করলো না, বহুত হয়েছে, আজকের মতো এহেনি শেষ, ছুটি নেই। আচ্ছা, এখন তোমরা আমার মিস্টার মাহবুব তুমি আমার কত, এই যে সে 120টা ট্রায়াল চালাইলো, 120টা ট্রায়ালে তার সাকসেস কয়টা পাইতে পারে বলো তো? এটা যদি আমি ধরি যে নাম্বার অফ সাকসেস, আমি যদি বলি যে সে 120টা ট্রায়াল চালাইছে, সে নাম্বার অফ সাকসেস কয়টা পাইতে পারে? এটা কারো, এটা কত হইতে পারে, কত বাবা, কত হইতে পারে? নাম্বার অফ সাকসেসের সংখ্যা কত হইতে পারে? আমরা তো দেখতেছি এখানে সে অনেকগুলো সাকসেস ফেলিউর পাইছে, মাঝখানে সাকসেসের পরে ফেলিউরও পাইছে। তুমি আমার ঠান্ডা মাথায় কত বাবা, মোট কয়টা সাকসেস সে পাইতে পারে সে যদি 120টা ট্রায়াল চালায়? সে 120টা মেটালের কম্বিনেশন নিয়ে চেষ্টা করছে যে কোনটাতে কাজ করে, এবং দেখো সে কোনো কোনো জায়গায় কিন্তু সে সাকসেস পাই গেছে। এই যে এখানে একটা সাকসেস পাইছে, তারপরে দেখো এই যে লাস্টে 102 নম্বরে সাকসেস পাইছে, মাঝখানে গুলো আমি জানি না, আবার 120 নম্বরে যায় সাকসেস পাইছে। এখন তুমি আমার কত বাবা, 120টা ট্রায়াল যদি সে চালায়, খায়া দেয় তো কোনো কাম ছিল না বেটার, সে কয়টা সাকসেস পাইতে পারতো কত? এইটা তো স্যার র্যান্ডম তাই না, মানে এক্স্যাক্টলি, এবং এই র্যান্ডম হয়ে কত হইতে পারতো কত আমারে? তোমার মন মতো শব্দটা কইছো, কত কত হইতে পারতো সংখ্যাটা? র্যান্ডম স্যার নির্ভয় বলো, কোনো সমস্যা নাই। 120টার মধ্যে 40টা বা মনে করো তার কপাল খুবই খারাপ, তাহলে হে সাকসেস কয়টা পাইবো? হের কপাল, হে মনে করো দুনিয়ার সবচেয়ে বড় কপাল পোড়া, তাহলে হে সাকসেস কয়টা পাইবো? একটা অন্তত পাবে। কে? হ্যাঁ, যদি এর চেয়েও কপাল পোড়া হয় তাহলে একটাও পাবে না, শূন্য, এই তো জিরো। অথবা যদি কপাল একটু ভালো হয় কয়টা পাইতে পারে? একটা পাবে। আর একটু ভালো হলে দুইটা, তিনটা, তিনটা, তারপরে চারটা, পাঁচটা, এভাবে যদি চলতে সব চলতে কপাল তার, সে খুবই যদি ভালো খুব হয় লাকি হয় তাহলে কি হবে? সে যদি ভয়ঙ্কর লাকি হয় তাহলে কি হবে? 120টাই পাবে স্যার। ভেরি গুড। এখন কও বাবারা, তোমরা তোমরা কি এর সাথে একমত সবাই? জি স্যার। শ্যামা রহমান আম্মা, তোমার কি জবান খুলছে? জি স্যার। তুমি কি মিস্টার মাহবুবের সাথে একমত? আমার মাহবুর আব্বার সাথে কি তুমি একমত? জি স্যার। ভেরি গুড। এখন তাহলে শ্যামা আম্মা তুমি আমারে কও, এই যে নাম্বার অফ সাকসেস 120টা হইতে, 0 থেকে 120 পর্যন্ত হইতে পারে। মনে করো আমার তো খায়া কাম না, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল বানায় ফেলাইলাম, আমার তো খায়া দেয় কোনো কাম নাই, আমি বানায় ফেলাইছি। এখন তুমি আম্মা আমারে কও তো, এটা কার উপরে ডিপেন্ড করবো, এই এক্স এর মানটা কত হইব, এটা কার উপরে ডিপেন্ড করবো কও তো মা? স্যার এটা, কার উপর ডিপেন্ড করবো কও? স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি। এই যে এক্স এর মান, নাম্বার অফ সাকসেস, এই যে 120টা ট্রায়াল চালায় এখানে মোট সাকসেস কয়টা হইতে পারে, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা ধরলাম যে মানটা ভেরি করতেছে। হ্যাঁ, ভেরি করে কতগুলো কত? ট্রায়াল করা হয়েছে এটার উপর হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এই সাকসেসের মানটা কত হবে, এটা ডিপেন্ড করতেছে, পয়লা ডিপেন্ড করতেছে যে আমার কতগুলো নাম্বার অফ ট্রায়াল নেওয়া ট্রায়াল। ট্রায়ালের উপরে, নাম্বার অফ ট্রায়ালস ইন দ্য এক্সপেরিমেন্ট, এটার উপরে ডিপেন্ড করতেছে। আর ওই যে মিস্টার মাহমুদ যেটা মাহমুদ যেটা সাকসেস কতটুকু কয়টা হবে সেটার উপরে। সাকসেস কয়টা হবে, কারণ এটা হইছে কি মা, আসলে সাকসেস কয়টা হবে এটাই তো আমরা বাইর করতেছি। মিস্টার মাহবুব কিন্তু কথাটা কইছে, আর কপাল কতটুকু তার উপরে ডিপেন্ড করতেছে। এখন আমরা তো কপালটা সরাসরি কইতে পারি না সাইন্টিফিক্যালি যে কপালের উপরে ডিপেন্ড করতেছে। আমরা যেটা কমু, আমরা কমু কি মা, যে তার প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি কত, এটার উপরে ডিপেন্ড। হ্যাঁ হ্যাঁ ভেরি জি স্যার। বাবারা, তোমরা বাকিরা কি বুঝছো? এটা আমার এই মাহবুর আম্মা আব্বা আর এই শ্যামা আম্মা যেটা গুলো, তোমরা বাকিরা কি কথাটি বুঝতে পারছো কি কইতাছে এরা? জি স্যার। শাহরুজ বাবা, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তুমি কি এখন টিকা নিতে আগ্রহী? জি স্যার, না আগ্রহী স্যার। ভেরি গুড, হইতেই পারে স্যার। আচ্ছা হইতেই পারে। আচ্ছা তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপরে? ডিপেন্ডস অন নাম্বার অফ ট্রায়ালস ইন দ্য এক্সপেরিমেন্ট এবং probability of success in each trial, এটার উপরে ডিপেন্ড করতেছে। এবং আমরা বলে দিলাম যে এই probability of successটা ফিক্সড, প্রত্যেকটা ট্রায়ালে এটা ফিক্সড, না সরি, এটা ফিক্সড, এই probability of successটা ফিক্সড। আচ্ছা তাহলে দেখো আমরা কি করলাম, আমরা শুরু করছিলাম কিন্তু একটা বার্নৌলি ট্রায়াল নিয়ে। কেন? কারণ এখানে প্রত্যেকটা ট্রায়ালের আউটকাম দুইটা, ফেইলিউর অথবা সাকসেস।
এই করতে করতে আমরা দেখলাম যে এখানে মোট সাকসেস সংখ্যা কি একটা ভেরি করতেছে, আমি যতগুলো ট্রায়াল চালাচ্ছি সেখানে সাকসেস সংখ্যাটা ভেরি করতেছে, 0 হইতে পারে এবং একদম ট্রায়ালের সংখ্যা পর্যন্ত যেতে পারে। সেখান থেকে আমরা বললাম যে এটা নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল হইলো। এই র্যান্ডম ভেরিয়েবলটা কেমনে আসলো? বাই রিপিটিং বার্নলি ট্রায়ালস ফর n টাইমস। আমি মনে করো এখানে একটা নোটেশন দিয়ে দিলাম যে আমরা এতবার রিপিট করে আমরা এটারে পাইছি, এটা একটা নোটেশন দিয়ে দিলাম যেখানে একটা, তাইলে যখন এই বার্নলি ট্রায়ালে যখন নাকি আমরা এতবার রিপিট করলাম, যেখানে আমার প্রবাবিলিটি সাকসেসের প্রবাবিলিটি ফিক্সড, প্রবাবিলিটি অফ সাকসেস ইজ ফিক্সড, এটা আমরা বলে দিলাম। এটা কইরা দেখো আমরা তাহলে একটা নতুন এক্সপেরিমেন্ট পাইতেছি। এই যে নতুন একটা এক্সপেরিমেন্ট পাইলাম বার্নলি ট্রায়ালে n বার সংখ্যকবার রিপিট কইরা, এটারে আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা নতুন এক্সপেরিমেন্ট যার নাম হচ্ছে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তাহলে এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টটা কি জিনিস? এই বার্নলি ট্রায়ালে যদি আমরা অনেকবার রিপিট করি, এখানে মনে করো ইন জেনারেল n টাইম বলছি, যদি রিপিট করি এবং প্রত্যেকটা ট্রায়ালে যদি সাকসেসের প্রবাবিলিটিটা ফিক্সড হয়, যেটাকে আমরা মনে করো p দিয়ে প্রকাশ করলাম, এটা যদি ফিক্সড হয় তাহলে আমরা যে নতুন এক্সপেরিমেন্টটা পাবো এটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এখন এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থেকে আমরা যে র্যান্ডম ভেরিয়েবলটা পাইলাম, এই যে একটু আগে পাইলাম, বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থেকে আমরা যে নতুন ভেরিয়েবলটা পাইলাম, র্যান্ডম ভেরিয়েবল এক্স পাইলাম, যেখানে এক্স এর মানটা হলো গিয়ে 0 1 2 থেকে করতে করতে ওই আমাদের n পর্যন্ত যাইতে পারে। এই ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বাই র্যান্ডম ভেরিয়েবল, আর এটার যে ডিস্ট্রিবিউশন তারে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাবারা আমার কথা কি এখন ধরতে পারছো? আমি যে এই 6 লাইনে আমি আমার সবকিছুতে সামারি করলাম। সবাই কি ধরতে পারছো বাবারা? কই থেকে আসলো বার্নলি থেকে আমার বাইনোমিয়াল, কই থেকে আসলো ধরতে পারছো কিনা দেখো তো বাবারা, না পারলে আমার কমে আবার রিপিট করুন। আমরা কি করতেছি, বার্নলি ট্রায়ালে আমরা n সংখ্যক বার রিপিট করতেছি, যেখানে প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি p ফিক্সড করলে আমরা যে নতুন এক্সপেরিমেন্টটা পাইলাম সেটা আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের থেকে আমরা যে সাকসেসের যে ভেরিয়েবলটা পাইলাম, র্যান্ডম ভেরিয়েবল যেটা পাইলাম, যেটা আমরা ডিনোট করতেছে নাম্বার অফ সাকসেস, এক্স দিয়ে প্রকাশ করলাম, যার মান লাই করতেছে 0 থেকে স্মল n পর্যন্ত, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। আর এটার যে ডিস্ট্রিবিউশন সেটারই আমরা বলতেছি এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাবার আমার কথা কি সবাই ধরতে পারছো কিনা দেখো তো? স্যার এটা কি অল ওভার আমার যে সাকসেস নিয়ে কাজ করছে? আমরা এখানে শুধু সাকসেস নিয়ে কাজ করতেছি, জি স্যার। আমরা এখানে শুধুমাত্র সাকসেস নিয়ে কাজ করতেছি, কোনো ফেলিউর নিয়ে আমরা এখানে কাজ করতেছি না। মিস্টার সৌরভ মহাজন তুমি কি এখন ধরতে পারছো বাবা? আচ্ছা, রোল নাম্বার 30 মিস্টার সাইফুল সাদ, বাবা তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? আমার পোলার দিকে কথাই কয় না, আজকে গরম নাকি? রোল নাম্বার 34 মিস্টার সাদমান, মিস্টার সাদমান তুমি কি আমার কথা বুঝতে পারতেছো বাবা? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে তুমি কি আমার এই কথাটি বুঝতে পারছো? বার্নলি থেকে কেমনে বাইনোমিয়ালে আসলাম বুঝতে পারছো বাবা? স্যার ব্রেকের পর স্যার কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা এখন আসছে? জি স্যার, এখন আসছে কিছুক্ষণ আগে। আচ্ছা এখন কি তুমি ধরতে পারছো? আমি স্যার, তাহলে মোটামুটি। আরেকবার রিপিট করি, একবার রিপিট করে আমি তোমাদের স্লাইডটা দেখাই দিব। আমরা যদি একটা বার্নলি ট্রায়াল কি জিনিস ছিল? বার্নলি ট্রায়াল হলো একটা ট্রায়াল যেটার আউটকাম মাত্র দুইটা, সাকসেস অথবা ফেলিউর। এর যদি আমরা n সংখ্যক বার রিপিট করি, যেখানে প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি p টা কনস্ট্যান্ট, তাইলে আমরা যে এক্সপেরিমেন্টটা পাই তাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তাহলে বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের সাকসেসের সংখ্যাটা ভেরি করতে পারে, কত থেকে কত মধ্যে ভেরি করতে পারে। কপাল খারাপ হলে কোনো সাকসেস পাবে না, আর হাইয়েস্ট হলে সবগুলোতেই সাকসেস পাবে। যে n সংখ্যকবার ট্রায়াল নিলে n সংখ্যকবার এসে সাকসেস পাবে। এই র্যান্ডম ভেরিয়েবলটা আমরা বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এবং যেহেতু এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, কাজে এটার জন্য যে একটা ডিস্ট্রিবিউশন থাকবে, একটা ফাংশন অফ এক্স থাকবে, এটারই আমরা বলতেছি হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাবারা এখন কি তোমরা বুঝতে পারছো না? জি স্যার। ভেরি গুড। তাহলে এখন তোমরা এক কাজ করো, এই স্লাইডটা সুন্দর একটা ফটো তুলে ফেলো। এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল যেটা, এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা, এটার যে ফাংশন অফ এক্স, এটারে আমি এখানে বি দিয়ে লিখছি বাইনোমিয়াল, তোমরা এখানে এফ লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমরা এফ লিখতে পারো। এটার প্যারামিটার হলো দুইটা, একটা হচ্ছে যে তোমার ট্রায়ালের সংখ্যা কত,
আরেকটা হচ্ছে তোমার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত, এবং এটার ফর্মুলা হলো NCX p টু দি পাওয়ার x হোল টু 1 মাইনাস p হোল টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর মান লাই করে 0 থেকে n এর মধ্যে যে কোনো মান সে নিতে পারে। ঠিক আছে, তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তারপর আমরা ম্যাথের কাজে হাত দিব। নিছো বাবারা, স্ক্রিনশট নিছো? জি স্যার। আচ্ছা, তাহলে বাবারা দেখো আমাদের ওই আগের মতো ওই বার্নলির মতো এখানেও বলে দিতেছি, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিনের মান হচ্ছে এনপি আর ভেরিয়েন্সের মান হচ্ছে এনপি ইন্টু 1 মাইনাস পি। ঠিক আছে, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য মিনের মান হচ্ছে এনপি আর ভেরিয়েন্সের মান হচ্ছে এনপি ইন্টু 1 মাইনাস পি। আচ্ছা, এই কম্বিনেশন পারমিটেশনের অঙ্কগুলো তোমরা অনেকবার করছো না আগে? তোমরা তো ইন্টারে অনেক ম্যাথ করছো পারমিটেশন কম্বিনেশনের উপরে, তারপরে ম্যাথের ফার্স্ট ইয়ারেও কি করছো না? জি স্যার। ভেরি গুড, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বাবারা কত, তোমার সবার কাছে কি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? জি স্যার আছে। সুবহানাল্লাহ। তাহলে এবার এক কাম করো, এই স্লাইডটা একটা ছবি তুলে ফেলাও, এই ম্যাথটা করে আমি চলে যাবো, আজকের মতো ক্লাস শেষ। এই ম্যাথটা করি আজকের ক্লাস শেষ। একটা স্ক্রিনশট নিয়ে ফেলাও, তারপরে এই ম্যাথটা করে আমি আজকের ক্লাস ছেড়ে দিব। মিস্টার শাহরুখ কবির, তোমার কি অবস্থা বাবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন চলতেছে স্যার আজকে? আলহামদুলিল্লাহ। আজকের দিন এখন পর্যন্ত ভালোই চলতেছে? জি স্যার চলতেছে আলহামদুলিল্লাহ। ভেরি গুড। এই পর্যন্ত যা কইছি মোটামুটি বুঝতে পারছো না বাবা? জি স্যার বুঝছি মোটামুটি। ভেরি গুড, তুমি বুঝতে পারলে আমার মনটা ভরে যাবে। রোকেয়া সুলতানা আম্মা, এ পর্যন্ত সবকিছু ঠিক আছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা কি স্ক্রিনশট নিছো না? সবাই স্ক্রিনশট নিছো? ভেরি জি গুড, স্যার। স্যার ভেরি একটু সরি। নাও নাও নাও, কোনো সমস্যা নেই। কঙ্কা বড়ুয়া আম্মা, এ পর্যন্ত যা পড়েছি সব বুঝতে পারছো না মোটামুটি? কঙ্কা বড়ুয়া আম্মা, তুমি কি বুঝতে পারছো না এই পর্যন্ত যা পড়েছি আজকের ক্লাসে? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া তো শেষ, এবার তাহলে আমি ম্যাথের কাজে হাত দিই। ওকে, তাহলে এখন দেখো এখানে কি বলা আছে, x একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল যার জন্য n এর মান হচ্ছে 5 এবং প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 0.3। এখন আমাদেরকে এই নিচের প্রবাবিলিটি গুলো বাইর করতে বলছে। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি। ওকে, এক কাজ করি, এটা আমি কপি করে ফেলাই। given that x is a binomial variable with n equal to 5 and p equal to 0.3, therefore তাহলে x এর মান কত কত হইতে পারে বাবারা? যেহেতু 5 বার ট্রায়ালটা চালানো হয়েছে, আমার বার্নলি ট্রায়ালটা যেহেতু 5 বার চালানো হয়েছে, তাহলে আমার সাকসেসের সংখ্যা কত হইতে পারে? আবার আগের মতো, হয় একটাও পাবে না, অথবা একটা পাবে, দুইটা পাবে, তিনটা পাবে, চারটা পাবে, পাঁচটা পাবে, এর বাইরে তো যাবে না। ছয়টা আউটকাম আছে স্যার। আউটকাম 6টা 7টা যা খুশি হোক, সমস্যা নেই। আমি চিন্তা করতেছি আমার সাকসেসের সংখ্যা কত, মিস্টার মাহবুব। জি স্যার। বাইনোমিয়ালে আমার মেন কথা হলো যে সাকসেস কয়টা আছে, তাহলে আমার এই সাকসেসের মান তাহলে এই 6টা যে কোনো একটা হইতে পারে, হয় একটাও পাবেন অথবা হাইয়েস্ট 5টা পর্যন্ত পাইতে পারে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে বলছে, এখন আমরা কি জানি, ফ্রম দ্য ডেফিনেশন অফ binomial random variable we know NCX p to the power x 1 minus p whole to the power n minus x, যেখানে এগুলো হচ্ছে তোমার পাওয়ার, আমি এগুলোর উপরে উঠাই দিতেছি। আচ্ছা, এক্সটা আবার সাবস্ক্রিপ্ট, ভেরি গুড, এটা আবার সুপারস্ক্রিপ্ট। এটা হচ্ছে আমার বাইনোমিয়ালের ফর্মুলা থেকে আমি জানি, ঠিক না?
এটা আমরা একটু আগে পড়ে আসছি যে বাইনোমিয়ালের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখন দেখো আমাদের প্রথম ম্যাথটাতে আমাদের বাইর করতে বলছে প্রবাবিলিটি অফ এক্স, এটার জন্য আমাদের বাইর করতে বলছে এক্স লেস অর ইকুয়াল টু 4 আমাদের বাইর করতে বলছে। তাহলে বাবার আমার কম এক্স এর মান যদি 4 এর সমান বা তার চেয়ে ছোট হয় তাহলে এক্স এর মান কি কি হইতে পারে কদি? 0 থেকে 4 পর্যন্ত। ভেরি গুড, ভেরি গুড। এটা হইতে পারে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 হইতে পারে, এভাবে কইরা কইরা 2 3 4 যা আছে সব হইতে পারে। এক্স এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে এবং ফাইনালি 4 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই প্রবাবিলিটি গুলো বাইর করতে হবে। প্রবাবিলিটি কেমনে বাইর করব? আমরা এই ফাংশনটা ইউজ করব। ঠিক আছে, এটা প্লাস এটা আবার এটা। আচ্ছা, কয়টা গেল? একটা একটা করে বসানো শুরু করি। এস এর এন এর মান হচ্ছে 5, প্রথমটার বেলা এটা হচ্ছে 0 0, পি এর এখানে এক্স হচ্ছে তোমার 0, এখানে হচ্ছে 5 মাইনাস 0। আচ্ছা, সেকেন্ডটার বেলায় এটা হচ্ছে তোমার 1, পি এর মান হয়ে যাবে এখানে 1, এখানে হয়ে যাবে 5 মাইনাস 1। আচ্ছা, তারপরে প্লাস পরেরটা হলো গিয়া তোমার 2, পি এর মান হয়ে যাবে 2, 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার 5 মাইনাস 2, 5c2 পি টু দি পাওয়ার 2, এই সরি এটা হলো 3, 3 পি টু দি পাওয়ার 3, 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার 5 মাইনাস 3। আর লাস্টেরটা তাহলে আসতেছে তোমার 4 এর জন্য, তাহলে 5c4 পি টু দি পাওয়ার 4, এখানে পি টু দি পাওয়ার 3টা বাদ গেছে, 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার 5 মাইনাস 4। আচ্ছা, এখন বাকিটা তোমরা ক্যালকুলেটর কোথায় বাইর করতে পারবে না, এই মানটা তোমরা বাইর করে ফেলো। রোল নাম্বার 40 মিস্টার আসিফ, পারবা না বাবা বাকিটা বাইর করতে? আসিফ বাবা বাকিটা পারবা না বাইর করতে? জি স্যার, পারা যাবে ইনশাল্লাহ। ভেরি গুড, কাজে হাত দাও, করে ফেলো। স্যার করা হয়েছে। বলো তো মা কত আসছে? স্যার 1 মাইনাস পি টু দি পাওয়ার 5 হ্যাঁ, প্লাস, মানে পুরোটা বলতেছিলাম স্যার, 1 মাইনাস পি টু দি পাওয়ার 5 না 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 না, প্লাস আমার 5 ফাইনাল 1 রেজাল্টটা মাইনাস। তুমি, আচ্ছা তুমি যেটা করছো তোমার এটা ঠিক আছে, তোমার ফাইনাল রেজাল্টটা খালি বলো, সংখ্যাটা বলো কত আছে, 0 পয়েন্ট কত আছে? ও স্যার মানে মান বসে। হ্যাঁ, আচ্ছা এক কাম করি, আম্মা তুমি যেটা করছো তোমার টেকনিকটা কি তুমি একটু সবাই বুঝাই দিবা নাকি আমি বুঝাবো? তুমি বুঝাই দাও না একটু সবাই। স্যার এটা তো জাস্ট ক্যালকুলেটর দিয়ে মান বসিয়েছি। আচ্ছা, না তুমি যেটা করতেছিলে ওটা অন্যরকম ছিল, আমি ওটা চিন্তা করতেছিলাম বলবো। আচ্ছা বাবারা শুনো, তোমার একটা শর্টকাট জিনিস শিখাই, সেটা হলো গিয়া আমরা এখানে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4টা আমরা বাইর করতেছি। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 যে বাইর করতেছি তার মানে কি আমরা এখানে 0 থেকে 4 পর্যন্ত যোগ করতেছি, এটা আমরা এখানে যোগ করছি। তাহলে এই প্রবাবিলিটি কি অন্য কোনো ভাবে বাইর করা যায়? দেখো তো, আমরা তো এই যে সবটা ভাঙা করলাম, অন্য কোনো ভাবে কি করা যায় বাবারা? বাবারা এটা কি অন্য কোনো ভাবে করা যায়?
কাশফিয়া তুমি কিন্তু করছো, তুমি কত মা? স্যার এটা ওই যে দ্বিপদী বিস্তৃতির জি স্যার, দ্বিপদীর ওইটা ওই যে n × n-1 ডিভাইডেড বাই আমা গো কি কয় এডি কি সব কঠিন কঠিন কথাবার্তা কয় বাবারা, আমি স্যার দ্বিপদীর একটা সূত্র ছিল এটা বলতে। আমিও তো দ্বিপদী, আমারও তো ঠ্যাং দুইটা, তোমরা আমার এসব কঠিন কঠিন বাংলা কথা কও কে বাবারা, আমি তোমাকে কত সোজা ভাষায় পড়াই, অন্য কোনো ভাবে করা যায় দেও তো বাবা। মিস্টার শাহরুজ কও তো বাবা, তোমার মনটায় কি চায় কও। আমরা স্যার এই মানে ওটাই বলতে চাইছিলাম, বিনোমিনাল এক্সপানশন যেটা আছে স্যার, একটা ছোট সূত্রতে নিয়ে আসা যায়। আমি এরকম ভাবছিলাম। না না ছোট না, কেন? সূত্রটা। আমরা এখানে বাইনোমিয়ালের ফর্মুলা আছে, আমরা এখানে বাইনোমিয়াল দিয়ে সলভ করতে, আমি কইতেছি এটা কোনো অন্য এর মধ্যে কোনো অন্যরকম কোনো কেরামতি করা যায় কিনা, আমি তোমার তো ওটা জানতে চাইতেছিলাম। ইস্পিতা আম্মা তুমি কি আসো মা? জি স্যার। তোমার মাথার থেকে মাঝে মধ্যে চমৎকার কিছু স্মার্ট বুদ্ধি বাইরে, তুমি কও তো মা এটা কেমনে করা যায়, শর্টকাটে অন্য কোনো ভাবে করা যায় কিনা, সব ভাঙ্গা ভাঙ্গা যোগ না করে কও তো মা, কও মা কও, তুমি চেষ্টা করলে পারবা, কত মা এটা কেমনে করা যায়, অন্য কোনো শর্টকাট আছে কিনা। আমরা প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4 বাইর করতেছি, এটা কেমনে করতেছি, আমার এক্স এর অন্য কোনো শর্টকাটে করা যায় মা কও তো। কি মা পারবা না? স্যার বুঝতেছি না। বুঝতেছো না? তাহলে তোমার আমি একটু হেল্প করি। পুরা স্যাম্পল স্পেসের উপর প্রবাবিলিটি যোগফল কত? স্যার 1 1 1, তার মানে কি 0 থেকে 5 পর্যন্ত যোগফল কত? 1 হবে। হ্যাঁ, এখন আম করে বাইর করতে কইছে 0 থেকে 4 পর্যন্ত, তাহলে কেমনে করা যায়? তাহলে স্যার 5টা 5 এরটা বের করে 1 থেকে বাদ দিব। হ্যাঁ, আমি এটাই চাইতেছি তোমার কাছ থেকে, যে এটা তাহলে আমরা অল্টারনেটিভলি যেটা করতে পারি, অল্টারনেটিভলি আমরা এটা সমান সমান লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি আমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 5, এটা করলেও হয়ে যায় না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে তোমার কাছ থেকে এটাই চাইতেছিলাম যে এরকম কোনো শর্টকাট বুদ্ধি খাটানো যায় কিনা, এবং তোমরা দেখবা যে এই দুইটা মান সেম আসবে, তোমরা যারাই করো একটু ট্রাই করে দেখো, দুইটা মান একদম সেম আসবে, আমি আর বাকিটা সলভ করবো না, তোমরা একটু করে দেখো, দুইটা মান একদম সেম আসবে, এই দুইটা ভ্যালু একদম সেম আসবে। আমরা তো জটিল ভাবে চেষ্টা করতে গেছিলাম স্যার, এই জন্য। কারণ আমি তোমাদেরকে দিয়ে শিখাইতে চাইতেছিলাম, আমার উদ্দেশ্য মহৎ ছিল, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি চাইছিলাম যে তোমরা একবার এই ক্যালকুলেশনটা কইরা ফেলো, একবার ক্যালকুলেশনটা কইরা ফেলালে তারপরে মনে করো যেমনি করো করতে পারবা। আমি চাইতেছিলাম এটা এই 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 বার্নলের জিনিসটা একটা প্র্যাকটিস করতে, সায়েন্টিফিক ক্যালকুলেট, আমার উদ্দেশ্য ছিল এটা। আমার ধারণা এটা কিছু দূর গেছে, তোমরা গুতাইতেছিলাম, আমি খটর খটর শব্দ পাইতেছিলাম দুইজনের কাছ থেকে। তাহলে পারবা না বাবারা মানগুলো বাইর করতে? জি জি স্যার। স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমি দেখি তোমরা কি বুঝছো। পরেরটা প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2, এটা যদি বাইর করতে কই পারবা না করতে? এটা কিন্তু তোমরা অলরেডি কইরা ফেলাইছো, দেখো এই যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 তোমরা মানটা বাইর করছো না, এই যে এই মানটা জাস্ট ফর্মুলাটা লিখে এই মানটা বসাই দিলেই কিন্তু হবে, ঠিক আছে? পারবা না? সব তো করে আছে, জাস্ট এখানে এই যে ফর্মুলার মানটা লিখে মানটা বসাই দিবা, পারবা তো নাকি? জি স্যার পারবো। ভেরি গুড। জি আচ্ছা, স্যার। তারপরটা দেখো কি বলছে, প্রবাবিলিটি অফ x লেস দেন 3, তার মানে কি 2 পর্যন্ত নেব স্যার। 0 1 1 2 2, এই তিনটা মানের যোগফলটা বাইর করলে আমার হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখো তো কি কইছে, x গ্রেটার দেন 1, তার মানে কি মিস্টার মাহবুব? স্যার মানে 5 4 3 2 1 মানে 3 2 পর্যন্ত নিব উপর থেকে। প্রবাবিলিটি x গ্রেটার দেন 1 মানে কি, আমরা 1 এর উপরে যেটা আছে 2 3 4 5 চারটার যোগফল, অথবা কেমনে করা যায়, আরেকটা শর্টকাট কি জানি আছে, ওই স্যার পুরাটা বের করে 1 আর মানে 0 আর 1 এর জন্য যেটা আসবে ওটা বাদ দিয়ে দিব। না না না, পুরোটা বাইর করার দরকার নাই, আমরা 1 থেকে যদি 0 আর জি 1 স্যার। এর প্রবাবিলিটি বাদ দিয়ে দিই তাহলেও হয়ে যাবে। জি স্যার। ভেরি গুড। আর 5 নাম্বারটা ওই তো স্যার এটা হচ্ছে 5 4 3 মানে উপর থেকে নিব আর কি। নিচের থেকে গ্রেটার দেন 3, তো তার মানে হচ্ছে 3 4 4 5 5, এই তিনটার যোগফল। ভেরি গুড ভেরি গুড। তাহলে আমার আজকের ক্লাস আর বেশি দূর না করলেও চলে, তোমরা বাবারা পারবা না, তোমরা কিন্তু সবগুলো করে ফেলো, আমি কিন্তু কালকে কিন্তু আমার কই যেটা কত আসছে, ঠিক আছে? আমি তোমাদের এই 10 মিনিট আগে ছেড়ে দিতেছি যাতে তোমরা এটা করো, করবা তো? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। জি স্যার। আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি, আমি আশা রাখি যে তোমরা করবা, প্লিজ তোমরা এটা করে ফেলো। সেই সাথে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এই যে নিচে দেখো একটা সুন্দর একটা চমৎকার একটা অঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা এটা একটু ট্রাই করে আমার নেক্সট ক্লাসে বললো এটা পারছো কিনা, যদি না পারো আমার জানাও, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাদের হোমওয়ার্ক দুইটা থাকলো, একটা হচ্ছে এই যে এটা এই মার্বেল গার্মেন্টস এর অঙ্কটা, আর এর আগে তোমার ওই যে এক্সপেকটেশনের একটা অঙ্ক ছিল, একটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা ম্যাথ ছিল, তোমরা এই দুইটা ম্যাথ ট্রাই করো, করে আমার নেক্সট ক্লাসে জানাও পারছো কিনা। কেউ যদি আগ্রহী থাকো আমার কইরা আগেই মেইলে পাঠিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
ওকে স্যার, ঠিক আছে স্যার। তাহলে বাবারা আমার আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থেকো, ইনশাআল্লাহ আবার আগামী সোমবার দিন দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ।